আজকে আমরা এনেছি এস্থেটিক গাইনোকোলজিস্ট। একটা হিউজ স্পেকট্রাম আছে যেটা আনডিসক্লোজড। ভ্যাজাইনা লুজ হয়ে গেলে আপনারা কিভাবে ফিক্স করেন? একটা ওয়ান্ডার ব্যান্ড মতো একটা লেজার থেরাপি এসেছে। ভ্যাজাইনাল টাইটনিং এ ওয়ান্ডারফুল কাজ করে। নো ডাউন টাইম, নো পেন, নো অপারেশন, নো অ্যানেস্থেসিয়া, জাস্ট 5 মিনিট। তো জি স্পটটা কি? নর্মাল হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ ইন্টিমেসিতে বা এমনি এক্সামিনেশনে দেখা গেছে দেয়ার আর সাম এরিয়াস যেটা বেশি সেন্সিটিভ, যেখানে স্টিমুলেশন হলে অর্গাজম খুব ভালো আসে। তো কি কি ভিয়ার ডিমান্ড আসে আপনাদের কাছে? একটা খুব ভুল ভ্রান্তি আছে সাইজ নিয়ে, মানে ঠিক আছে ইয়ার 6 ঠিক আছে, 8, 12, 14 অব্দি পৌঁছে যায়। আমার বলতে ভাই মানসিক কথা বলছিস। এই এস্থেটিকে তো আমি কাউকে দেখাতেও পারবো না, কাউকে কিছু বলতেও পারবো না আমার কি এস্থেটিক। অফকোর্স ইট ডিলস উইথ ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। ইউ ক্যানট শো, ইউ ক্যানট অ্যাডভার্টাইজ, অ্যান্ড কোনো পেশেন্ট এসে বলে না বাবা এটা ছিল এটা হয়ে গেল। আপনাদের কাছে যদি কোনো কাপল জন্মে তখন আপনারা কিভাবে কাউন্সিলিং করেন? বহুবার ওয়াইফের সামনে হাজব্যান্ড বলে না ওর সব ঠিক আছে, আর হাজব্যান্ডের সামনে ওয়াইফ বলে না না ওর সব ঠিক আছে। যেই আপনি আলাদা করুন, প্রথম লাইন ওয়াইফ বলবে 30 সেকেন্ডও শক্ত থাকে, এরকম কি থাকা আছে? এই যে ভ্যাজাইনাল টাইটনিং প্রসিডিওর, এই পুরো সার্জারি এবং এই ট্রিটমেন্টটা বললেন, সবার আগে এই প্রশ্নটা হচ্ছে কত দিন লাগবে? আপনি এক্ষুনি লেজার করিয়ে গেলেন, দুপুরবেলায় রাত্রেবেলায় পার্টনারের সঙ্গে ইন্টিমেট হতে পারেন, ইন্টারকোর্স করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো ভদ্রমহিলার নর্মাল ডেলিভারি হয়েছে, বার্থের পরে কতদিন বাদে এই ভ্যাজাইনাল টাইটনিং করতে যেতে পারে আপনাদের কাছে? লেট অ্যাটলিস্ট 3 to 6 months গো। একটা কাপলের মধ্যে মাসে সেক্সুয়াল ইন্টিমেসি ফ্রিকোয়েন্সি কতটা থাকলে আপনারা নর্মাল ধরেন? এনিথিং লেস দেন ওয়ান্স আ মান্থ ইজ অ্যাবনর্মাল। আর হ্যাঁ, ওই দিনে 4 বেলা ইজ অ্যাবসলিউটলি অ্যাট্রোশিয়াস। এই হাইমেনোপ্লাস্টিটা কি? এই হাইমেন নিয়ে খুব বড় একটা সোশ্যাল ট্যাব। বিকজ আজকে ডেটে কাউকে ভাববে কি 3200 বছর অব্দি ওয়েট করবে তারপরে ফার্স্ট এক্সপোজার হবে, ডেটা বা স্ট্যাটিস্টিক্স সেটা দেখায় না। তো এরকম কখনো পেশেন্ট পেয়েছেন যার কাছে ওই অ্যাওয়ারনেসটাই নেই যে কি করে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হয়? পেশেন্টকে বোঝাচ্ছে, মুর্শিদাবাদে পেশেন্ট ছিল, বাবু তোমার বীর্য নড়ে না। কে বলেছো নড়ে না? আপনি জানেন নড়ে না? আমি এখানে ফেলি তারপর গড়িয়ে এখানে পড়ে যায়, তো নড়ে না, তাহলে হেঁটে যাবে কিরকম? আমলে মহক জল থাকলেও পড়ে যাবে, জলে ঠ্যাং হয়। Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ ইনজেকশন পডকাস্ট। এবং আজকের ইনজেকশন পডকাস্টে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা ডাক্তারবাবু বলবেন। আজকে আমরা এনেছি এস্থেটিক গাইনোকোলজিস্ট ডক্টর অভিষেক দাগাকে। নমস্কার Welcome, sir. ডাক্তারবাবু। নমস্কার নমস্কার নমস্কার। ডাক্তারবাবু, মানে আপনি তো গাইনোকোলজিস্ট এবং একজন ছেলে, তো আপনার কাছে সবাই এসে কমফর্ট ফিল কি করে মহিলারা? লজ্জা টজ্জা পায় না? ভেরি ট্রু কোয়েশ্চেন আজকে ডেটে। হ্যাঁ। আমি ডক্টর অভিষেক দাগা, মেল গাইনোকোলজিস্ট, বাট আই এম ভেরি লাকি দ্যাট আপাতত এরকম হয়নি যে ফিমেলস এসে ডিসকমফর্ট ফিল করেছে। ওয়েস্ট বেঙ্গল বিং আ স্টেট যেখানে ইট ইজ নট আ ট্যাবু, পর্যন্ত মেল গাইনোকোলজিস্ট আর ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড অ্যান্ড ফিমেলস ফিল কমফোর্টেবল। কথা বলতে ওদের কোনো সেই হিসাবে অস্বস্তি হয় না। ইয়েস, একটা ফিমেল অ্যাটেন্ডার সবসময় থাকে, অ্যান্ড আমাদের ক্লিনিকে কাউন্সিলিং পোর্শনে পেশেন্ট আসলে ফার্স্ট একটা ফিমেল কাউন্সিলরের সঙ্গে বসে নিজে হিস্ট্রি কি হয়েছে কি হয়নি কেন দেখাতে এসেছে পুরো একজন ফিমেলের সঙ্গে ডিসকাস করে, উইচ ইজ দেন কনভার্টেড একটা মেডিকেল টার্মসে, সো দ্যাট ইট দেখতে বলতে আর অ্যাকসেপ্টেবিলিটিটা একটা ভালো হয়, রাদার দেন লুজ কমেন্টস বা ইউনো দ্যাট বেঙ্গলি টার্মস উইচ ইউজুয়ালি মে প্রোভাইড সাম ডিসকমফর্ট, ওটা না হয় দেন উই টক ইন প্রপার ল্যাঙ্গুয়েজ যেখানে দেখা গেছে পেশেন্টস আর ভেরি কমফোর্টেবল। আপনার কাছে কি শুধু ফিমেল পেশেন্ট আছে নাকি মেলরাও আসে? না, এই অ্যাস্থেটিক গাইনোকোলজি করার পরে মেল পেশেন্ট বেশি আসছে। ছেলেরা আসে কেন? বিয়ে হওয়ার পরে প্রেগনেন্সি ইজ ন্যাচুরাল, পোস্ট ডেলিভারি এবার যদি ভাজাইনাল ডেলিভারি হয় দেন একটা ভাজাইনা ল্যাক্স বা লুজ হয়ে যাওয়া ইজ নর্মাল। অফকোর্স একটা বাচ্চার মাথা বেরোচ্ছে, একটা 9.5 সেন্টিমিটার ডায়ামিটার মাথা ক্রস করবে, তো জায়গাটা লুজ হবে। আর যদি একটা জায়গায় দুটো বাচ্চা নর্মাল ডেলিভারি হয় তাহলে আরও একটা টিস্যু টেয়ার হয় ওখানে,
লুজ হয়, মাসেলগুলো ইনজুরি হয়। আর উইথ বয়স বয়স বাড়লে একটা হরমোনাল ইমব্যালেন্স বা ইস্ট্রোজেনের শর্টেজের জন্য জায়গাটা একটু লুজ হয় না। এইসব 30 বছরের মধ্যে তো হয়ে যাচ্ছে, বাট ওনার হাজব্যান্ড নর্মাল সেক্সুয়াল বা নর্মাল ইন্টিমেট হওয়া বা নর্মাল ফিজিক্যাল রিলেশনশিপ রাখার একটা ইচ্ছা তো থাকে, বাট এই সাইজে চেঞ্জেসের জন্যে, স্যাটিসফ্যাকশন না হওয়ার জন্যে একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে মারাত্মক এফেক্ট পড়ে, যেখানে দুজনই চায় হ্যাপি থাকতে, বাট দুজনই এন্ড অফ দ্য ডে হ্যাপি নেই। বাড়ি চাপে, বাচ্চাদের চাপে ওয়াইফ মায়ের রোল বেশি প্লে করতে স্টার্ট করে। হাজব্যান্ড অফকোর্স ইনকাম করে আসা পরেও বাড়িতে কনজুগাল লাইফ না থাকা সত্ত্বে, না থাকার জন্য ট্রাইস টু সার্চ ফর হ্যাপিনেস। কলকাতায় জন্মেছি, এখানে বড় হয়েছে, এত স্পাগুলো তো দেখিনি বাবু। হ্যাঁ, এখন কোনো বাড়ি বাকি নেই ওদের স্পা হতে। আমরা সবাই গ্রোন আপ, সবাই অ্যাডাল্ট, বাট ঠিক আছে। না, ওর প্রশ্ন ছিল ওখানে মাসাজ কি? শুধু মাসাজ থেরাপি হলে বাইরে কেন সত্যি। বারবার বলতো কি উই ডু ইট বাই ফিমেল ম্যাসিওর। ভাই মেলও তো ম্যাসাজ করে দিতে পারে, কি বেটা ছেলের হাতে দম নেই নাকি যে ভালো করে তেল মালিশ করে দিতে পারে? ছোটবেলা তো ওটাই দেখতাম, বাড়িতে এসে পুরো চম্পি যেটা বলা হতো করে দেওয়া হতো, হঠাৎ ফিমেল ম্যাসাজে কেন স্যালনেই লাগবে? তো হয়ে যায়। রাইট। তো এবার এর সাইকোলজিটা বুঝতে হবে। একটা ব্যালেন্সড খাবারে যেরকম কার্বোহাইড্রেটও লাগে, প্রোটিনও লাগে, ফ্যাটও লাগে, শুধু প্রোটিন খেলেও সুস্থ থাকে না। সিমিলারলি একটা সাংসারিক ভালোবাসাতে রেসপেক্টও লাগে, ফিনান্সও লাগে, সিকিউরিটি লাগে, সেরকম সেক্সুয়াল ইন্টিমেসি বা একটা কনজুগাল লাইফ যেটা আমরা বলে মিলার সাথে একটা আনন্দ প্রাপ্তিও লাগে। বাট যখন দেখা যাচ্ছে যে হাজব্যান্ড আর ওয়াইফ দুজনেই স্যাটিসফাইড নেই, বিকজ অফ চাইল্ড বার্থের জন্যে, ইঞ্জুরির জন্যে, বিভিন্ন কারণের জন্যে, বা বয়স হয়ে যাচ্ছে, এর ডিসপ্যারিটি বা লুজলেসের জন্যে যখন অর্গাজম আসতে অসুবিধা হয় মেয়েদের ক্ষেত্রে অফকোর্স প্রথমে, তাহলে একটা ইচ্ছা জাগে নাকি কি আবার আমার তো কোনো তাতে লাভ নেই। আর মেল পার্টনারে আমি কিছু ফিলই করতে পারছি না, যেটা চাইল্ড বার্থে আগে অত প্লেজারেবল একটা অ্যাক্টিভিটি ছিল না। এটার সঙ্গে রিলেটেড অ্যাকচুয়ালি আজকাল ইউটিউব শর্টস আমরা সবাই দেখি, তো আজকাল ডোপামিন অর অক্সিটোসিন, দ্যাট লাভ হরমোন, দিস আর নট রং। সেরোটোনিন, ডোপামিন, এই ডোপামিন সার্জ বা অক্সিটোসিন সার্জ, দিস ইজ নট আ রং কনসেপ্ট। অফকোর্স এই অক্সিটোসিন সার্জ আপনার বহু ডিজিজকে প্রিভেন্ট করে, বহু স্ট্রেসকে রিডিউস করে, আপনার হেলদি লাইফস্টাইলের জন্য একটা ইম্পর্টেন্ট হরমোন আছে। সিমিলারলি ডোপামিন, এটা ইম্পর্টেন্ট হরমোন আছে, বাট এই ডোপামিন অক্সিটোসিনের জন্য একটা নর্মাল কনজুগেট লাইফ ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যাপার্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য নর্মাল। আমি এটা বলছি না শুধু কনজুগেট লাইফ, অফকোর্স নর্মাল এক্সারসাইজ হলো, নর্মাল বডি হলো, নর্মাল ওয়ার্ক কালচার হলো, নর্মাল সব কিছু থাকলো, বাট আর নর্মাল কনজুগেট লাইফ ইজ অলসো ইম্পর্টেন্ট। একটা হাজব্যান্ড ওয়াইফের নর্মাল সেক্সুয়াল লাইফ ইজ ইম্পর্টেন্ট, বাট যেখানে দেখছে কি আমার মেলামেশা করে কোনো আনন্দই হচ্ছে না, বা ঘৃণা ধরে যাচ্ছে, বা ব্যথা ধরে যাচ্ছে, তাহলে আস্তে আস্তে এই ডিস্টেন্স তৈরি হতে শুরু হয়, আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন শুরু হয়, আস্তে আস্তে স্ট্রেস বিল্ড আপ হতে হয়। আর একটা বিশ্ব সাইকেল, আরও স্ট্রেসফুল, আরও দূরত্ব, আরও দূরত্ব, আরও ভাই করার ইচ্ছা নেই বা করলেও কোনো অর্গাজম নেই, মেকানিক্যাল হতে হতে দুজনই থাকবে একই বেচানাতে, একটা দাদিকে ঘুরে ঘুমোচ্ছে মোবাইল নিয়ে, থ্যাঙ্কস টু দিস মোবাইল কালচার, একটা বাঁ দিকে ঘুমাচ্ছে মোবাইল নিয়ে। না, দিস ইজ আ ফ্যাক্ট যেটা আমরা সবাই জানি, মানতে চাই না। কিন্তু ডাক্তারবাবু এখানে একটা প্রশ্নে আসি, আমি পেশেন্ট পার্সপেক্টিভে কথা বলছি, যে লোকে বলে এস্থেটিক কোনো একটা ট্রিটমেন্ট করতে গেছি, তাহলে সেটা আমি দেখাতে পারবো। আমি এস্থেটিক, আমি ধরুন নাকটা রাইনোপ্লাস্টি করলাম, খুব সুন্দর লাগলো, আমি লিপটা, আমার শর্ট লিপ ছিল আমি ঠিক করলাম, আমার দাঁতটা ফাঁকা ছিল আমি করলাম, আমার কানটা, সব। তো এই এস্থেটিকে তো আমি কাউকে দেখাতেও পারবো না, কাউকে কিছু বলতেও পারবো না, আমার কি এস্থেটিক? সেটাই আমাদের সব থেকে বাজে একটা হয়ে গেল কি অ্যাস্থেটিক গাইনোকোলজি আছে। অফকোর্স ইট ডিলস উইথ ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, vagina, vulva, labia, majora, minora, everything. Beautification is there, but you cannot show. You cannot advertise. And কোনো পেশেন্ট এসে বলে না বাবা এটা ছিল এটা হয়ে গেল,
কেউ বলে না, বিকজ অফ দ্য ট্যাবু উইচ ইজ বাট ভেরি অবভিয়াস। আর তাই জন্য কেউ জানে না, কেউ জিজ্ঞেসও করতে পারে না, নিজেদের বন্ধুর মধ্যে আলোচনা হয় না, আরে ভাই তোর কিরকম ছিল আর কি হলো, বিকজ এটা তো কেউ ডিসকাস করে না, ডিসকাস করা যায় না। সম্ভব নেই। এটা তো অ্যাসথেটিক হলো নিজের, যেরকম লজিক্যালি যেটা আমাদের প্লাস্টিক সার্জারি ক্লাসেসেও বলা হতো, একটা নর্মাল ঠোঁট আছে বা নর্মাল, আমার একটা নাকটা পাতলা করে না, ইটস ওকে, ওর নাকটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আছে। এবার রাইনোপ্লাস্টি বা এইসব লেবিপ্লাস্টি করে খুব একটা ওর এনহ্যান্সমেন্ট হবে না, বাট একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার আছে কি আমার এটা ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমার নাকটা একটু বেশি মোটা আছে, একটু সরু হলে ভালো লাগবে। শি ডাজন্ট হ্যাভ এনি ফাংশনাল ডিস্টারবেন্স, she has nothing but she wants it. Now that comes aesthetic. তাই জন্য এবার of course you have ads, you have documents, you have doctors who have posts and Instagrams and all, কি হ্যাঁ ঠিক আছে আমার নাক এটা ছিল, আমি এটা করি, আজকে আমি এত হ্যাপি আছি। বাট যখন গাইনোকোলজি পোর্শনে আসে তো neither you have photographs, no you have references, না আপনার কোনো জিজ্ঞেস করার জায়গা। কিন্তু এস্থেটিক না হলেও ফাংশনালি তো অনেকটা ঠিক করেন আপনারা। হিউজ Yes. অ্যাস্থেটিক তো হলো ছোট অ্যাসপেক্ট, ঠিক। যদি অন্য অ্যাসপেক্ট অফ লেজার বা আদার্স বলা হয়, একটা হিউজ স্পেকট্রাম আছে যেটা আনডিসক্লোজড বেডরুমেই থেকে যায়, যেটা সঠিক জায়গায় ইজি, চিপ, নন ইনভেসিভ করে নিলে লাইফ পাল্টে যায়। বাট ল্যাক অফ ইনফরমেশন, জানি না, ল্যাক অফ সোর্স অফ ইনফরমেশন, কাকে জিজ্ঞেস করব সেটা নেই। অ্যান্ড হোম টু গো। এক্স্যাক্টলি, কাকে জিজ্ঞেস করব। এখন ছোটখাটো ক্লিনিক যে কেউ করেছে মানে করে দিল, একটা বলে দিল, এরকম তো প্রচুর জানেন হয়, ওই স্পায়ের মতনই বিষয়। হ্যাঁ, তো সেটা কার কাছে যাব? অর্থাৎ ট্রেন্ড হেলথ কেয়ার প্রফেশনালস, অর্থাৎ প্রপার ট্রেন্ড সার্জন, ডক্টরস। আমি একটা মেডিসিন স্পেশালিস্টের কাছে গিয়ে তো না, বলবো না যে ভাই আমি হাজবেন্ড, আমার বিয়ে হয়েছে, আমার দুটো বাচ্চা হয়েছে, আর আমার কনজুগাল সেক্সুয়াল লাইফ পুরো নষ্ট হয়ে গেছে, কি করবো? অফকোর্স হি উইল নট বি এবল টু হেল্প। সিমিলারলি এসব শেডি ক্লিনিকে গিয়েও লাভ নেই যে এ বুস্ট করো, এ ওষুধ, এ জড়িবুটি করো, আর ওসব ইজ নিউসেন্স। সো when it comes to reproductive tract and surrounding areas, gynecologists are the people যেখানে আপনাকে গিয়ে কথা বলাটা উচিত না। অ্যাস্থেটিক গাইনোকোলজি দু একটা কলেজে যে আজকাল আফটার ডুইং ইউর এমডি 2 বছরে বা 3 বছরের কোর্স হচ্ছে, আদারওয়াইজ কোনো কোর্স অ্যাজ সাচ অল ওভার ইন্ডিয়া নেই, বিকজ এটা ছোট্ট একটা সাব স্পেশালিটি আছে, আহামরি কিছু ইউজ নেই, দু একটা ইনস্ট্রুমেন্টস আছে আর দু একটা ট্রেনিং মডিউল আছে, যেটা করে নেওয়ার পরে আপনি অ্যাপার্ট ফ্রম রুটিন গাইনোকোলজি সে সার্ভিসেসটা পেশেন্টকে প্রোভাইড করতে পারেন, সো দ্যাট পেশেন্ট সুস্থভাবে যে আউটকামের জন্য এসেছে সে আউটকামটা পেয়ে যায়। আজকে ডেটে বহু কম জায়গায়, ওয়েস্ট বেঙ্গলে তো আমার আইডিয়া নেই কি কেউ একজন শুধু অ্যাস্থেটিক গাইনোকোলজি প্র্যাকটিস করছে আর কিছু করছে না, না সিজার করছে, না হিস্টেক্টমি করছে, না ল্যাপ্রোস্কোপি করছে, না ইনফার্টিলিটি করছে, শুধু অ্যাস্থেটিক করছে, এরকম আমার চেনাশোনার মধ্যে, আমার সিনিয়র জুনিয়রের মধ্যে কাউকে আমি অ্যাটলিস্ট চিনি না। আপনারা বড় মিডিয়া হাউস আছে, আপনারা জানতে পারেন, বাট নেই। আর এত বড় স্ফিয়ারও নেই, বিকজ ইট ইজ আ ভেরি স্মল স্পেসিফিক সাবজেক্ট। পেশেন্ট প্রচুর আছে, বাট ওরা জানেই না, দের ইজ অ্যাওয়ারনেস বলে কিছু নেই। আমরা যদি 25 বছর আগে যাই বা 20 বছর আগে যাই, আইভিএফ যেরকম অ্যাওয়ারনেসটা এত কম ছিল, আজকে ডেটে প্রেগনেন্সি হচ্ছে না, আইভিএফ করানো আর বলতে লাগে না, মানে পেশেন্টরা রাইট, যেরকম আজ থেকে 40 বছর আগে সিজারিয়ান সেকশন হলে বাবা সিজার হচ্ছে, আজকে ডেটে উল্টো বলে নর্মাল ডেলিভারি হয়েছে, রে কোন তাই ডাক্তারের নাম বল তো কে নর্মাল করিয়ে দিল না। there is a shift that has occurred, but aesthetic gynecology তে আদৌ শিফট হবে কিনা is of question mark। কেন এটা কে প্রচার করবে, কে কমফোর্টেবলি শেয়ার করবে, আর কে হাইলাইট করবে, ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যাস্থেটিক ক্লিনিক্স অফ ফেস আছে, প্রচুর আছে, সব বডিরও রয়েছে, সব বডি অবধি আছে, মানে ফেস টু ব্রেস্ট টু বডি শেপিং, মাম্মি মেকওভার টু থাই থিনিং, বিভিন্ন কোম্পানিজ আছে। আজকে এত টাকার প্যাকেজ দিন, 2 ইঞ্চি কমিয়ে দিচ্ছি, 4 ইঞ্চি কমিয়ে দিচ্ছি, 10 কেজি লস হয়ে যাচ্ছে। বাট
আজকে আপনার বাড়ি ভেঙে যাচ্ছে, আপনার হাজবেন্ডের রিলেশনশিপ শেষ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, বাংলা একটা বস, কিছু একটা ছোট একটা ট্রিটমেন্ট করিয়ে হ্যাপিলি থাকুন, সেটা কনভে করা কোনো প্ল্যাটফর্ম নেই। আপনাদের কাছে কোনো কাপল ধরুন, কাপল এসে দুজনেই বলছে যে এরকম ডিসস্যাটিসফ্যাকশন এরকম, তখন আপনারা কিভাবে কাউন্সিলিং করেন? ঢুকলেই প্রথমে আপনি অ্যাজিউম করতে পারেন না কি না এটা ওয়াইফের প্রবলেম আছে না এটা হাজবেন্ডের প্রবলেম আছে, হতে পারে দুজনেরই প্রবলেম আছে। সো প্রথমে একটা ডিটেল হিস্ট্রি মানে একটা জিজ্ঞেস করতে হয়, পারলে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করি আমরা। কেন বহুবার ওয়াইফের সামনে হাজবেন্ড বলে না ওর সব ঠিক আছে, আর হাজবেন্ডের সামনে ওয়াইফ বলে না না ওর সব ঠিক আছে, যেই আপনি আলাদা করুন প্রথম লাইন ওয়াইফ বলবে 30 সেকেন্ডও শক্ত থাকে না, ইচ্ছাই নেই, বাড়িতে আসে টায়ার্ড ক্লান্ত, খেললে মাসে একবার বা দুবার হয়, এরকম কি থাকা যায়? বাট সিমিলারলি যদি একসঙ্গে বসে জিজ্ঞেস করবে না না ঠিক আছে স্যার, না ঠিক আছে, না ঠিক আছে, না ঠিক, আরে মেরা ভাই যদি সব ঠিক আছে তাহলে আমার দরজায় কেন এসেছি? ঠিক ঠিক। রাইট। সো যেটা প্রথম কোয়েশ্চেন যেটা অ্যাকচুয়াল ছিল যে ডিটেল হিস্ট্রি টেকিং, যেটা জিজ্ঞেস করা, শুধু জিজ্ঞেস করা নেই, সেপারেটলি জিজ্ঞেস করা, ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা। এবার সেপারেটলি জিজ্ঞেস করলে আমার ক্ষেত্রে সুবিধা কি হয়, যেটা আপনি প্রথম কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন মেল গাইনোকোলজিস্ট, মেলদের সঙ্গে আমি কথা বলে নিতে পারি, দে আর ভেরি কমফোর্টেবল। ফিমেলদের সঙ্গে আমাদের কাউন্সিলর কথা বলে নিতে পারেন, দে আর কমফোর্টেবল দেয়ার। এবার মেলদের সঙ্গে কথা বললে বিভিন্ন বলে না প্রত্যেকবারই তো গেলে বলে আজকে কোমর যন্ত্রণা, আজকে মাথা যন্ত্রণা, আজকে তোমার মা এটা বলে দিল, কালকে তোমার বোন এটা বলে দিল, আরে ইট ইজ লজিক্যালি ভেরি কারেক্ট। ইট ইজ নট কি সবসময় একটা রোগ হতে হবে বা সবসময় একটা অ্যানাটমিক্যাল বা ডিফেক্ট হতে হবে, বহু ক্ষেত্রে সাইকোলজিক্যাল স্ট্রেস টেকস আ বিগার পোর্শন। কমন ফিমেল কমপ্লেন যেটা থাকে আমাদের ক্ষেত্রে, যেটা অ্যাপার্ট ফ্রম ফ্যামিলি ইস্যুস, না ওনাদের জন্য এটা গিভ অ্যান্ড টেক বা অবজেক্ট হয়ে গেছে, ভাই তোকে ঘোরাতে নিয়ে গেছে, তোটাকে বেড়াতে নিয়ে গেছে, তোকে খাওয়া দাওয়া করেছে, আজকে রাত্রে তো আমাদেরকে সহজ করে ঘুমাতে হবে না। দ্যাট ইজ নট, ইট ইজ নট বার্টার না, কি আমি আপনাকে এই প্রোডাক্ট দিলাম তার এগেনস্ট আমি এটা প্রোডাক্ট নিলাম। ইট ইজ অ্যান অ্যাক্ট অফ লাভ, অফ ইমোশনস, অ্যান্ড ইট ইজ নট আ ওয়ান ডে প্রসেস, একদিনে প্রসেস নেই, এটা একটা টাইম স্প্যান লাগে। সো আমাদের কাউন্সিলিং সে লেভেল দিয়ে শুরু হয়, কি অসুবিধা হচ্ছে কোথায়, কত দিনের জন্য আর কেন, সাইকোলজিক্যাল মেনলি বেরিয়ে যায়, দেন তো কাপল থেরাপি লাগে। কেন মেল পার্টনারও ঠিক আছে, ফিমেল পার্টনারও ঠিক আছে, ওখানে আমাদের রোল থেকে কাউন্সিলর, ম্যারেজ কাউন্সিলার্স হলো বা লাইফস্টাইল যারা আজকাল কোচেস, আজকাল খুব ভালো চলে লাইফস্টাইল কোচেস, অ্যান্ড দে অ্যাকচুয়ালি হেল্প, ওটা হলো। বাট আমাদের পোর্শন কোথায় আসে, when there is specific female মানে একটা প্রবলেম, there is a lax vagina, যেখানে there are procedures, যেখানে মেয়েদের ক্ষেত্রে মেলামেশা পরেও অর্গাজম বা উত্তেজনা আসে না, বা যেখানে শুকনো ভাব আছে, ড্রাইনেস আছে, যেখানে স্পেসিফিক মেডিকেল ডিসঅর্ডার আছে, যেখানে স্পেসিফিক ট্রিটমেন্ট প্রোটোকল আছে, সেক্ষেত্রে উই কাম ইন দ্য প্লে। এতক্ষণ তো আমরা এস্থেটিক গাইনোকোলজি কি, কিভাবে সবাই আপনাদের কাছে আসে এগুলো সব জানলাম। ভেজাইনা লুজ হয়ে গেলে আপনারা কিভাবে ফিক্স করেন? এই এস্থেটিক গাইনোকোলজির এই পার্টটা যদি একটু স্টেপ বাই স্টেপ বলেন। এই যে আমি আমার ওয়াইফের সঙ্গে সহবাস করে শান্তি পাচ্ছি না, আমি কোনো ফিলিং পাচ্ছি না, পুরো জায়গাটা রিল্যাক্স লুজ হয়ে গেছে, ভেরি কমন। ট্রিটমেন্ট ইজ অলসো ভেরি স্ট্রেট, সাবজেক্টেড কি পেশেন্টের কাছে ইনফরমেশন পৌঁছতে পারে। কিছু এক্সারসাইজেস থাকে যেটা একটা লং টার্ম আছে, কিগলস এক্সারসাইজ, তারপরে কিছু বছর আগে অবধি সার্জারি ছিল, দ্যাট আপনি কেটে জায়গাটাকে আবার রিস্টিচ করে অপারেট করে স্ট্রেংথ ঠিক করে দেওয়াটা প্লাস প্যাসেজ ন্যারো করে দেওয়াটা। নাও দ্যাট ওয়াজ আ ভেরি বিগ থিং, অপারেশন। অলরেডি পেশেন্টসের একটা ট্যাবু থাকে অপারেশন করা, অ্যান্ড অপারেশন একটা ডাউন টাইম থাকে, আজকে অপারেট করলে কালকে ব্যাক টু নর্মালসি যাওয়া যায় না, লম্বা ডাউন টাইম থাকে, ক্রনিক একটা ব্যথাও থেকে যেতে পারে, প্যাসেজেস শেপ ডিস্টারবেন্সের জন্য ইন্টারকোর্সে অসুবিধা হতে পারে। তো প্রথম অ্যাসপেক্ট হলো এক্সারসাইজেস, সেকেন্ড অ্যাসপেক্ট হলো সার্জিক্যাল অ্যাসপেক্ট যেটা আগে ছিল,
কাম টু দ্য মডার্ন ওয়ার্ল্ড একটা ওয়ান্ডার ওয়ান্ডের মতো একটা লেজার থেরাপি এসেছে। যদিও বলা হয় অ্যাস্থেটিক গাইনোকোলজি, বাট ভাজাইনাল টাইটনিং এ ওয়ান্ডারফুল কাজ করে। নো ডাউন টাইম, নো পেন, নো অপারেশন, নো অ্যানেস্থেসিয়া, জাস্ট 5 মিনিটস। কোন লেজার ইউজ করেন এখানে আপনারা? বিভিন্ন লেজার্স পাওয়া যায়, বিভিন্ন থেরাপিস পাওয়া যায়। আমাদের কাছে ডায়োড লেজার্স আছে, which is a proven safe laser, যেটা আমরা ইউজ করি টু টাইটেন দ্য vagina, allow satisfaction both for the husband and the wife or the male partner as well as the female partner. ল্যাক্স ভাজাইনার এরকম কি কোনো ব্যাপার আছে যে এইটা এতটাই মানে লুজ হয়ে গেছে যে এটাতে আর লেজার দিয়ে টাইটেন করা যাবে না, এটার সার্জিক্যাল ইন্টারভেনশনই লাগবে, এরকম কি কিছু আছে? 90% কেসেসে লেজার করা যাবে। লাস্ট 10% যেখানে পুরো লুজ হয়ে গেছে, যেখানে সিস্টোসিল, রেক্টোসিল মানে পেছাবে থেলি বেরিয়ে যাচ্ছে, পায়খানা থেলি বেরিয়ে যাচ্ছে, মাসেল টোনটা শেষ হয়ে গেছে, ওখানে লেজার করে আমি কিচ্ছু পাবো না। ওটা আমরা পেশেন্ট এক্সামিন করলে সঙ্গে সঙ্গে দেখা যায় কি এই কেসটা লেজারে আছে কিনা। এবার যে জিনিসগুলো আমি বলছি যে পেছাবে থলি বাইরে বেরিয়ে আসছে, পায়খানা, ওটা হয় সাধারণত যাদের 4-5টা নর্মাল ডেলিভারি হয়ে গিয়ে ওয়াইফের বয়সও ক্রস করে 50 ক্রস করে যাচ্ছে বা 60 দিকে যাচ্ছে, ওদের ক্ষেত্রে আসে। বাট ওদের ক্ষেত্রে সাধারণত সেগুলো পেশেন্ট সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা টাইটনিং এর জন্য আসেও না। সেগুলো পেশেন্ট আসে, স্যার আমার বাইরে কিছু বেরিয়ে আসছে, ওটা ঠিক করুন। না, দ্যাট ইজ সার্জিক্যাল, ওটা ওখানে অপারেশন ছাড়া গতি নেই। মানে যদি কেউ লেজার করে উইল বি ওয়েস্টিং টাইম অ্যান্ড কমপ্লিকেশন বাড়াবে। কেন যে পেছাবে থলি আসে, সে পেছাবে থলিতে লেজারে গিয়ে বার্ন ইঞ্জুরি করবে। যে পায়খানা রাস্তাটা বাল্জ করছে, ওখানে লেজার গিয়ে ওটা ইঞ্জুরি করবে না। পেশেন্ট অ্যাস্থেটিক অর ফাংশনাল, যতক্ষণ তার ফাংশন আছে। আমার শেষ সময় যখন পেশেন্ট রেক্টোসিল, সিস্টোসিল এসব যে বেরিয়ে আসে সেটা নিয়ে আসলে তার তো টাইটনিং ইজ নট এ রিকোয়ারমেন্ট, তার যে পেছাবে তলি বেরিয়ে যাচ্ছে বা পায়খানা থেকে ওটা ঠিক করা ইজ আ রিকোয়ারমেন্ট। এই যে ভ্যাজাইনাল টাইটনিং প্রসিডিওর, এই পুরো সার্জারি এবং এই ট্রিটমেন্টটা বললেন, সবার আগে এই প্রশ্নটা হচ্ছে কত দিন লাগবে? হ্যাঁ, মানে আমাকে কতদিন অফিস ছুটি নিতে হবে? হ্যাঁ, Right. আমি হয়তো কেউ বাড়িতে জানাতে চাইছে না, হ্যাঁ, আমাকে কি অ্যাডমিট থাকতে হবে? তো এই পুরো টাইমটা কতদিনের লাগে? দিস ম্যাজিক ওয়ান্ড যেটা আমরা বলি, এটা ম্যাজিক ওয়ান্ড এমনি বলা হয় না। প্রথমে দিকে এটাতে একটা শব্দ হয়, দের ইজ নো ডাউন টাইম। মানে আপনি এক্ষুনি লেজার করিয়ে গেলেন, দুপুরবেলা রাত্রেবেলা পার্টনারের সঙ্গে ইন্টিমেট হতে পারেন, ইন্টারকোর্স করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট দের ইজ নো ডাউন টাইম। সেকেন্ড দের ইজ নো অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া দিতে পারি না, কেন আমরা যখন লেজার দেওয়া হয় সে সময় পেশেন্টকে জ্ঞান অবস্থায় জিজ্ঞেস করতে থাকি, ম্যাম বেশি গরম লাগছে না তো? বিকজ দ্যাট লেজার কজেস হিট ফর্মেশন, যেখান থেকে নিউ ব্লাড ভেসেল তৈরি হয়। যে নিউ ব্লাড ভেসেল তৈরি হয়, দ্যাট কজেস দ্য ভলিউম থিকনেস অফ দ্য ভাজাইনাল ওয়াল, দ্যাট ইজ ওটা তৈরি হয়। তাই জন্য পেশেন্টকে অজ্ঞান করা কিছু নেই। এবার যেহেতু অজ্ঞান করা কিছু নেই, কোনো বাড়ির লোকেও কিছু নিয়ে আসতে হয় না। যখন অজ্ঞান করা কিছু নেই, তো জ্ঞান ফেরা নিয়ে টেনশন নেই। বেসিক্যালি আপনি ফেশিয়াল করাতে যাচ্ছেন, ফেশিয়াল করাতে আপনার আধ ঘন্টা বা 1 ঘন্টা ফেস ম্যাসাজ হয়। এটা আপনি ভাজাইনাতে একটা ইনস্ট্রুমেন্ট যায় সরু পাতলা পেন্সিলের মতো, গিয়ে একটা ড্রপ লেজার ঢেলে দেয়, বেরিয়ে আসে, পিরিয়ড এইটুকু 5 মিনিটস। কোনো অ্যানেস্থেসিয়া নেই, কোনো ভর্তি থাকার কথা নেই, কোনো ব্যথা নেই, কোনো ডিসচার্জ নেই, কোনো ব্লিডিং নেই, কোনো ছুটি নেওয়ার দরকার নেই। আমাদের কাছে যে ম্যাক্সিমাম পেশেন্টস আসে বিকেলে অফিস করেই আসে, লেজার করে বাড়ি চলে যায়। আর একবার করিয়ে নিলে এত সুন্দর এফেক্ট পাওয়ার পরে এই প্রসিজার রিপিট হয়, 2বার আরও করতে হয়। বাট দ্যাট ইজ 6 সপ্তাহ পরে, 6 সপ্তাহ অবধি এর এফেক্ট থাকে, আবার রিপিট। আর আফটার টুয়াইস বা থ্রাইস করার পরে আর লাগে না, বিকজ ততক্ষণে সে মাসেলসগুলো বা সে ভেসেল ওয়ালগুলো এত ভালো ডেভেলপ হয়ে যায় দ্যাট দে গেট সেটেলড। ডাক্তারবাবু একদম ঠিক বললেন যে সংসার সুখী হয়, ওই বললাম যেরকম ফিনান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং, ইন্টিমেসি সব কিছু মিলিয়ে। তার মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে খাওয়া দাওয়া। রান্নাঘর। হ্যাঁ, রান্নাঘর মানে ভালো রান্নাবান্না হলে, ভালো খেয়ে খাওয়া দাওয়া হলে গুড ফুড মানে গুড মুড। তো তাই ডাক্তারবাবু যাতে ভালো ভালো রান্না করে বাড়িতে, তাই ডাক্তারবাবুর জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পার। তো এখানে ডাক্তারবাবু যাতে দারুণ দারুণ সব রান্না করে, তাই ডাক্তারবাবুর রান্নাঘরের জন্য সমস্ত মশলা, তেল সমস্ত কিছু রয়েছে। ডাক্তারবাবু আমাদেরও নেমন্তন্ন করবেন আপনি। আর তার সাথে রয়েছে শালিমারের আইকনিক নারকোল তেল। থ্যাংক ইউ, নিশ্চয়ই ডাকবো।
তো ডাক্তারবাবু, একটা কোনো ভদ্রমহিলার নর্মাল ডেলিভারি হয়েছে, তারপরে সে চাইছে যে না এবার আমার একটু মনে হচ্ছে একটু লুজনিং হয়েছে ভ্যাজাইনাল, তো আমি ভ্যাজাইনাল টাইটনিং চাইছি। তো এই যে বার্থের পরে কতদিন বাদে এই ভ্যাজাইনাল টাইটনিং করতে যেতে পারে আপনাদের কাছে? রেলেভেন্ট কোয়েশ্চেন, বিকজ বার্থের পরে প্রথম 6 সপ্তাহ তো প্রিপেরিং হয়, সেটা তো কেউ কিছু করা হয় না। তারপরে ওনাকে এক্সপিরিয়েন্স করতে দিতে হয় ফর দ্য নেক্সট 6 উইকস কি আপনার কীরকম ফাংশনাল অ্যাবিলিটি আছে না আছে। লেট অ্যাটলিস্ট 3 to 6 months গো, তারপরে থেরাপি লাগলে, বিকজ সে সময় এত হরমোনাল ইমব্যালেন্স ফ্লাকচুয়েশন, ব্রেস্ট ফিডিং চলতে থাকে, ব্লিডিং অন অ্যান্ড অফ। এবার অফকোর্স ওয়াইল হ্যাভিং ইয়ার মেনস্ট্রুয়াল সাইকেল আপনি এটা লেজার করবেন না। অ্যান্ড সে সময় এ ফ্লাকচুয়েশনে ব্রেস্ট ফিড করছে বাচ্চাটা, দো লেজার করলে ব্রেস্ট ফিডিংয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাট একটা একটা মেন্টালিটি, একটা মাদারলি মেন্টালিটির সঙ্গে এখানে একটা ক্ল্যাশ এসে যায়। সো অ্যাটলিস্ট 6 months যাওয়ার পরে, দেন ওয়েন দে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওয়ান্টস টু কাম ব্যাক টু দ্য নর্মাল লাইফ, অন্নপ্রাশন হয়ে গেছে, বাচ্চাও সেটেল হয়ে গেছে, নাও হাজব্যান্ড ওয়াইফও সেটেল হতে, দেন ইফ দে ফাইন্ড কি হ্যাঁ আমার ফাংশনাল একটা অসুবিধা হচ্ছে, একটা ডিসপ্যারিটি হচ্ছে, একটা লুজনিং হচ্ছে, একটু টাইট করালে একটা বেটার লাগবে, অফকোর্স তারপরে করা যায়। ভ্যাজাইনাল টাইটনিং এর কথা বললেন, যেরকম এস্থেটিক গাইনোকোলজিতে হয়, ছেলেদেরটাও কি করেন? মানে ছেলেদেরটা যদি লুজ হয়ে যায়? হ্যাঁ, ইয়েস, একদম একসঙ্গে ট্রিটমেন্টটা চলে। বিকজ আমি আপনাকে যে স্টার্টিংয়ে বললাম, গাইনিকের আমাদের অ্যাডভান্টেজ কি আছে, ফিমেল কাউন্সিলার্স ফিমেলের সঙ্গে কথা হয়ে গেল, বাট হাজবেন্ডসরা মেলদের সঙ্গে কথা বলতে প্রেফার করে। এবার পার্সে একটা কোনো সেক্সুয়াল স্পেশালিস্ট বলে কিছু নেই, রাইট? সো গাইনোকোলজিস্টরাই পুরো ডিলটা করে। সো ওয়েন ইট কামস টু মেল কি হ্যাঁ বেটা ছেলেদের তো অসুবিধা হতে পারে। ইন্ডিয়া তো ওয়ান অফ দ্য ডায়াবেটিসে মানে ক্যাপিটাল হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, আপনারা সবাই জানে, আমরা সবাই জানি। এবার স্ট্রেস, ডায়াবেটিস ফলোড বাই স্মার্টফোন, ইন্টারকোর্স করার সময় বা ইচ্ছা থাকে না, বা ডায়াবেটিসের জন্য এন্ডোথিলিয়াল ডিসফাংশন মানে ব্লাড ভেসেলে ব্লাড সাপ্লাই নিয়ে গন্ডগোল, নাইট্রিক অ্যাসিড প্রোডাকশন নিয়ে গন্ডগোল হলে একটু ইরেকশনে অসুবিধা হয়, বা ঠিক মতো ইরেকশন হয় না, আর ইরেকশন যদিও হয়ে যায় তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়। বাট এত ভালো ট্রিটমেন্ট আছে, এত সুন্দর রেসপন্স আছে যে আমরা সাধারণত খুব কম পেশেন্ট পাই যাদেরকে পোস্ট ট্রিটমেন্ট, চাই সিলডেনাফিল হোক, চাই টাডালাফিল হোক, তার সঙ্গে স্ট্রেস রিডাকশনের জন্যে আসিট্রালোপাম হোক, বিভিন্ন ওষুধ পাওয়া যায় যেটা মেনকে আবার নর্মাল ইন্টারকোর্স করতে হেল্প করে। এটা হলো ওষুধ অ্যাসপেক্ট, বাট দ্যাট ইজ ওষুধ ইজ জাস্ট ওয়ান অ্যাসপেক্ট। ওভারওয়েট আছে, বাই ওয়েট রিডাকশন কর। বেলুনের মতো থাকলে আর বেডে পারফরমেন্স হয় না, রোল হয়ে যাবে, লজিক। ভাই স্মোকার আছো, স্মোকিং করলে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়, প্লিজ বন্ধ করো। লোকজন বলে অ্যালকোহল খেলে, না অ্যালকোহল বেশি খেয়ে নিলে ইরেকশন হয় না, ইনহিবিশন চলে যায়, বাট ইনহিবিশনের সঙ্গে সেটাও রাস্তায় বেরিয়ে পড়ে। সো ওটা না, লাইফস্টাইল চেঞ্জেস, এক্সারসাইজেস, এইসব তার সঙ্গে মেডিকেশনস হেল্প আ লট যে মেল পার্টনারে হয়ে যায়। এটা হলো মেডিকেল অ্যাসপেক্ট। সেকেন্ড যদি সার্জিক্যাল অ্যাসপেক্ট লাগে কি না ভাই এনার তো মেডিকেলি সম্ভব নেই, সার্জিক্যাল অ্যাসপেক্টসও আছে, বাট দ্যাট অ্যাসপেক্টস আমরা ডিল করি না। সে অ্যাসপেক্টটা ইউরোগাইনোকোলজিস্টরা, ইউরোলজিস্টরা, ইউরোসার্জেন্সরা, তো যে সার্জিক্যাল অ্যাসপেক্ট আছে সেটা ইউরোসার্জেন্সরা ডিল করে, যেখানে প্রস্থেসিস ওসব দিলে ইরেকশনটা করিয়ে দেওয়া যায়। আমাদের ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জেস অ্যান্ড মেডিকেশনস টু ইমপ্রুভ ইরেকশন অবধি আমাদের করে উঠতে পারি। মেয়েদের যখন ট্রিটমেন্টটা হয় তখন কি ছেলেদেরটা ফ্রি করে দেন? ইট কামস অ্যাজ আ প্যাকেজ, কেন এন্ড অফ দ্য ডে যদি বোথ পার্টনার স্যাটিসফাইড না হয় তাহলে এমনিও তো কাউকে রেফার করবে না, বাট অ্যাটলিস্ট চেম্বার থেকে বেরোনোর সময় বলে থ্যাংক গড এটুকু তো বলে বেরোক। কিন্তু পার্টনারদের মধ্যে যদি দেখে যে ওইটার চার্জেস বেশি, তো ডাক্তার আমারটা করে দিই, ওটা ফ্রি করে না না না, আমি গাইনোকোলজিস্ট না, ফিমেলদের চার্জ করি, মেলদের ফ্রি। ওখানে লেজার মারছেন, লেজারটা একটু আমার এখানেও মেরে দিন, 5 মিনিট তো লাগবে। হ্যাঁ লাগে 5 মিনিট, লাগে 5 মিনিট, কোনো ব্যথা নেই, কোনো সেরকম সাইড ইফেক্ট নেই, অ্যান্ড ড্রামাটিক রেসপন্স। এমসেলা চেয়ার বলে একটা টর্চ মারছে, আমি আর পারি না বাবা। নমস্কার। হ্যাঁ, এটা আমি নতুন একটা মেশিন নিয়ে আসবো,
যদি এটা সাকসেসফুল আরো অ্যাকসেপ্টেন্স হয়, এমসেলা বলে একটা চেয়ার হয়, সেটা ভাইব্রেশনস দেয়। নর্মাল চেয়ার আছে, আপনি বুঝতে পারবেন না, ম্যাগনেটিক ভাইব্রেশনস হয়। তো যেখানে ইরেকটাইল ডিসফাংশন হয়, এবার সবাই ওষুধ খেতে চায় না, আর ওষুধ খেলে একটা হেডেক, একটা প্লাস একটা প্রশ্ন থাকে, তার তো আজীবন ওষুধ খেতে হবে। হ্যাঁ, আমরা সে সময় একটু চেষ্টা করি পেশেন্টের সঙ্গে একটু লাইট, তাহলে তুমি আজীবন এটাই করতে থাকবে? আরে ভাই, আর একটু কিছু ভাব, সুস্থ তো হবে, মোটাপা তো কমবে, ডায়াবেটিস তো ঠিক করবে, বহু কিছু তো আছে, সেটা লাইফস্টাইল চেঞ্জ করবে। বাট এমসেলা চেয়ারওয়্যার এরকম এসে গেছে ম্যাগনেটিক পালস জেনারেটরস, যেখানে মেলদেরকেও থেরাপি দেওয়া হয়, যেখানে ইরেকটাইল ডিসফাংশন অফ মেলস ফলোইং দিস এমসেলা থেরাপিজ এন্ড অল দেখা গেছে ভালো রিভার্সাল হয়, ভালো ব্লাড ফ্লো বাড়ে, এন্ড ওষুধ ছাড়াই রেসপন্সটা অসাধারণ হয়। আর ধরুন 3-4টে মোবাইল ফোন ভাইব্রেটিং মোডে দিয়ে বসে থাকলে না, ম্যাগনেটিক যেতে হবে তো বাবু, ফিজিক্যাল যেতে হবে না। আপনার 4টে ফোন নিয়ে ভাইব্রেটিং মোড দিয়ে বসে আছে। কল করো। ডাক্তারবাবু, আমি আমার ট্রিটমেন্ট করে নিয়েছি। আপনাকে যেতে হবে না। তো কি কি বিয়ার ডিমান্ড আসে আপনাদের কাছে? অ্যাজ আ ডক্টর সত্যি এত মাঝে মাঝে লজ্জিত হয়ে যায়। সে সময় ইউজুয়ালি দেখা গেছে এখানে ফিমেল পার্টনাররা আসে না এই বিয়ের ডিমান্ড নিয়ে, ইউজুয়ালি মেনরাই আসে। আমি আমার কাউন্সিলার্স দেখে বলে উই হ্যাভ মেল কাউন্সিলার্স অলসো, কি আগে ফোনে জিজ্ঞেস করে নেবে কেন, ওয়াই, বিকজ এটা শুধু ইন্টারকোর্স ক্ষেত্রে নেই, আইভিএফ ক্ষেত্রেও আসে। ডাক্তারবাবু কাউন্সিলর বলছে, আপনারা ওর পাড়ার ওয়ার্ডের কাউন্সিলর গায়ে চলে যাবেন। না, না, এই কাউন্সিলর আলাদা। হ্যাঁ, এই কাউন্সিলর মানে যে কথা বলবে, অফকোর্স আপনার পাইপে বা পাড়ার রাস্তা ঠিক করা নেই, আমাদের মেডিকেল গ্রাউন্ডে কাউন্সিলর বলা হয়, যারা আপনার সঙ্গে কথা বলে আপনার প্রশ্নটা বুঝবে। সো মেলদের ক্ষেত্রে একটা খুব ভুল ভ্রান্তি আছে সাইজ নিয়ে। মানে ঠিক আছে ইয়ার 6 ঠিক আছে, 8, 12, 14 অব্দি পৌঁছে যায়, আমার বলতে ভাই মানুষের কথা বলছিস না, এরকম যদি বলে আপনি বলতে পারেন, তাহলে তো তোর আর বেল্ট কিনতে হবে না। না 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 না, অ্যাকচুয়ালি দিস ইজ আ জেনুইন ডিমান্ড। মানে Exactly. একটা জানেই না, বুঝেই না, তারপরে নেক্সট ইন্টারকোর্স অসুবিধা হচ্ছে, এটা আসে, এটা ক্লিনিকই আসে, বলে হ্যাঁ না টাইমিং খুব শর্ট। হ্যাঁ না ঠিক আছে, তাহলে বা ইরেকশন হচ্ছে না, দেখলাম ডায়াবেটিসও নেই, হেলদি আছে, ফিট আছে, দৌড়াদৌড়ি করে, বয়সও কম আছে, এবার নেক্সট লাইন হয় ভাই সিলডেনাফিল টাডালাফিল কিছু একটা দেবো, এ করবো। বাট একটা আমি লিখে দিই, ভাই কতক্ষণ থাকে না, আমরা তো 8 ঘন্টাই করতে পারি। আমার মনে হয় না বুকটা বসে যায়, আমি বললাম মেরা বাপ 8 ঘন্টা তো হয়ে না, দেখেছি 1 ঘন্টা। আমি বললাম মেরা বাপ দেখাটা তো শাহরুখ খানও জাম্প মেরে দেয়, এই বিল্ডিং থেকে ও বিল্ডিং মারবি নাকি, দেখাটা আলাদা, নর্মাল লাইফে থাকো, 10 মিনিট হয়ে গেছে ব্রেক মারো, যথেষ্ট। সো এই যে রিয়েলিস্টিক, কোথাও তো লেখা নেই হোয়াট ইজ রিয়েলিস্টিক, হোয়াট ইজ নর্মাল। আমাদের মেলামেশাই হয় না কেন, শুধু সপ্তাহে 4 বার হয়, নাকি দিনে 4 বার করবি বাবু, কাজকর্ম নেই। না না, স্টপ ওয়াচ নিয়ে না এসব কাজ করছে, একদম সঠিক টাইম বলে দিচ্ছে, এটা ফালতু জিনিস। হ্যাঁ? না, তো এটা হলো সোসাইটাল অ্যাকসেপ্টেন্স, এটা হলো থ্যাঙ্কস টু আর স্মার্টফোন একটা আনরিয়েলিস্টিক ড্রিম সৃষ্টি করে দেওয়া, কি ভাই আমি অমুক না তমুক। বাট তাতে এই অর্ধেক সেক্সুয়াল ডিসফাংশন এটা জন্যও হয় যেহেতু দেখবে একটা উইয়ার্ড ফ্যাব্রিকেটেড জিনিস, ঠিক। আর চাইবে আমার ওয়াইফে পরে রেপ্লিকেট হয়ে যায়, দিস ইজ নট পসিবল। আরে ঠিক আছে, দ্য ভেরি গুড মুভিজ, আমরা এরকম মুভি দেখে যে একটা হাত দিয়ে পাহাড় আটকে দেয়, ও মুভি অবধি ঠিক আছে, বাড়িতে এসে রেপ্লিকেট করো না। সিমিলারলি আপনি মোবাইল ফোনে দেখছে, ওটা মোবাইল অবধি ঠিক আছে, বাট বাড়িতে এসে এটা সম্ভব নেই। অন্য সময় আমরা জেনে নিই হ্যাঁ ভাই 1 হাতে ট্রেন ধরা যায় না, সুপারম্যান আটকেছে, বাট আমি সুপারম্যান নেই। বাট অন্য অ্যাসপেক্টে ভুলে যায় ভাই আমিও সুপারম্যান নেই, ওটা দেখেছিলাম ঠিক আছে, 1 ঘন্টা অবধি পাগল নাকি, সম্ভব নেই। এই রিয়েলিস্টিকটা কোথায় পাবে? ইউ হ্যাভ টু আস্ক, টক টু আ প্রফেশনাল যে জানে হোয়াট ইজ রিয়েল টাইম, হোয়াট ইজ রিয়েল ফ্রিকোয়েন্সি। এই যে আপনি কনজুগাল লাইফের কথা বলছিলেন, যে একটা কাপলের মধ্যে মাসে কতবার, মানে সেক্সুয়াল ইন্টিমেসির ফ্রিকোয়েন্সি কতটা থাকলে আপনারা নর্মাল ধরেন? দুটো অ্যাসপেক্ট আনসার করবো। ফার্স্ট ইজ এজ ব্র্যাকেট। অফকোর্স একটা 25 বছরে যে এজ ব্র্যাকেট ভাববে, সেটা একটা 45 ইয়ার্সে হবে না সেম, রাইট? সেকেন্ড, নিড ফর প্রেগনেন্সি। যারা প্রেগনেন্সি জন্য ট্রাই করছে, আর যারা কাপলরা বাইরে থাকে বা জবের জন্য আপ ডাউন করছে, ওদের জন্য সেম থাকে না। বাট নর্মালি আমরা আর্লি এজ গ্রুপে 3 to 4 times a week বলা হয়, আর ল্যাটার এজ গ্রুপে twice a week ইজ নর্মাল। এনিথিং লেস দেন once a month
ইজ অ্যাবনর্মাল, আর হ্যাঁ ওই দিনে 4 বেলা ইজ অ্যাবসলিউটলি অ্যাট্রোশিয়াস, সম্ভব নেই। সো দ্যাট কামস নর্মাল। তো এবার একটা জিনিসে আসি, সেটা হচ্ছে হলো এই ইউরিন ইনকন্টিনেন্সি। এই যে জিনিসটা আছে, লোকে খুব সাফার করে। তো বিশেষ করে যদি মেয়েদের এই জিনিসটা যদি হচ্ছে যে হাঁটছি কাশছি, একটু জোরে হেসে ফেললাম, তো আমি দেখলাম যে আমার ইউরিন লিক হলো, তো ম্যাক্সিমাম মেয়েরা এটা চেপে যায়, চায় না। কিন্তু এমন হয়ে যায় যে সেটা খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে। এরকম কেস আপনাদের কাছে কীরকম আসে? আমাদের কাছে একটু কম আসে, হুম ইউরোলজিস্ট দের কাছে একটু বেশি যায়। এবার অসুবিধা কি আছে, যেরকম আপনাকে আগে টকে এখনই কথা বলছিলাম, যেটা কি হোয়াট ইজ নর্মাল, কতবার ইন্টারকোর্স করাটা নর্মাল না, এটা ওখানে কোনো প্যারামিটার নেই, কেউ জানে না, সো দ্যাট তারা না যায় কোনো থেরাপি নেই। সিমিলারলি স্ট্রেস ইন্টারকন্টিনেন্স, জাস্ট বোঝাতে চাইছি কি হয়, হাঁচি করলাম, খাসি হলো, জোরে হা 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 করলাম, আর হালকা ইউরিন লিক করে গেল, এটা হলো স্ট্রেস ইনকন্টিনেন্স। কমন, ভেরি কমন। গ্রেড, প্রচুর গ্রেড হয়। সিম্পল লেম্যান ল্যাঙ্গুয়েজে যদি বলতে চাই, চলন্তি ভাষাতে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। হালকা মানে খুব জোরে এফোর্ট দিলে অল্প পেচ্ছাপ বেরোয়, মডারেট একটু এফোর্ট দিলে বেরিয়ে যায়, সিভিয়ার আটকাতেই পারি না, কন্টিনিউয়াস লিকেজ হয়, ঠিক। রাইট? এবার কন্টিনিউয়াস লিকেজ হলে রুগীরা এমনি দৌড়য়, যেতেই হবে কি ভাই, পুরো সবসময় যেখানে বসে ভিজে গেলে তো আর বাড়িতে থাকবে না। আর সার্জিক্যাল অ্যাসপেক্ট থাকে, ইউরোগানের আমাদের অ্যাস্থেটিক্সে বা লেজারে কোনো তার লাভ নেই। মাইল্ডে পেশেন্টরা জানে না, বোঝে না, আর ভাবে এটাই বোধহয় নর্মাল, কি বেশি জোরে হাসলে বা বেশি জোরে খাঁচলে একটু বেরিয়ে যাওয়া ইজ নর্মাল। প্লাস আমাদের বাড়িতে যদি আলোচনা করে, মায়েরা বলে হ্যাঁ হ্যাঁ বাচ্চা হওয়ার পরে না একটু হয়, হ্যাঁ একটু হয়, ওনারা একদম ঠিক বলেছে, একটু হয়, ম্যাক্সিমাম হয়, বাট তার ইলাজ আছে বা তার চিকিৎসা আছে, যেটা সার্জারি নেই, সে অ্যাসপেক্টটা জানা নেই। এবার এই অ্যাসপেক্টটা জানা থাকলে আপনি ভাবতে পারবেন না কত লক্ষ কোটি মেয়েরা আছে, ভদ্রমহিলারা আছে, যারা এটা দিয়ে সাফার করছে। হাঁচি কাচি করলো, হালকা ইউরিন বেরিয়ে গেল, দিনে একবেলা বা দুবেলা হলো, হালকা স্পটিং হলো আন্ডার গার্মেন্টসে, গার্মেন্ট চেঞ্জ করে নিল, ঠিক আছে হালকা তো হয়েছে। আমরা অত জানতাম না এই লেজার করার আগে, কেন এই লেজারটা আমরা আইভিএফ ট্রিটমেন্টেও কাজ করি। এবার আইভিএফ ট্রিটমেন্টে কাজ করার সময় লিটারালি 5 থেকে 6টা পেশেন্ট বলে স্যার একটা চেঞ্জ হয়েছে, আপনার সঙ্গে ডিসকাস করবো, কারণ আইভিএফ এর লং ট্রিটমেন্ট, কথাবার্তা তো বহু চলে। মানে কি হয়েছে বলে ম্যাডাম, আপনার তো সব সুন্দর আছে, বাচ্চাদানি ভালো তৈরি হয়ে গেছে, ভ্রূণ ভালো আছে, এবার ট্রান্সফার করবো প্রেগনেন্সি। না স্যার, আপনি যে লেজার করলেন না আইভিএফ এ, মানে আমরা আইভিএফ এও লেজার করি, তো তারপরে আমি যে হাসি কাশি করলে হালকা ইউরিন বেরিয়ে যেত, আমি তাকে পাত্তা দিতাম না, মা বলছে হয়, সেটা বন্ধ হয়ে গেছে। I was taken aback. No, লেজার ট্রিটমেন্ট স্ট্রেস ইউরিন ইনকন্টিনেন্সে কাজ করে, পেচ্ছাপ বেরিয়ে গেলে আটকে দেয়, ডকুমেন্টেশন আছে। বাট এটা ডকুমেন্টেশন কোথায় নেই কি এই যে হালকা পেচ্ছাপ বেরিয়ে যাওয়া একটা রোগ আছে, তার চিকিৎসা আছে, সেটাই লোকজন জানে না। ডকুমেন্টেশন এটা আছে, এটা করলে ঠিক হয়, বাট এটা যে হচ্ছে সেটা খারাপ, বা তার চিকিৎসা আছে যে 5 মিনিটের মধ্যে আপনি পুরো ড্রাই থাকতে পারেন, এটাই তো নেই। এটিএম এ টাকা আছে আমার, শুধু জানি না কার্ড কোথায় স্লটে দিতে হবে। এটা হলো লেজারে, এই লেজার দিয়ে তারপরে আমরা আমার রোগীদেরকে আসছে নর্মাল ট্রিটমেন্টে, তবু জিজ্ঞেস করিনি এটা কি আপনার হয়, অর্ধেক জন বলে হ্যাঁ স্যার হয়, বলে আমি একটা লেজার করে দিই, তারপরে আপনি যদি বুঝেন ঠিক হয়েছে বলবেন। মাইল্ড ইনকন্টিনেন্সে 90% পেশেন্ট বেশি সময় লাগে না, 7 দিন, যেরকম ডাউন টাইম আমরা বলছিলাম সেম ডে ইন্টারকোর্স করতে পারে, এখানে একটু জায়গাটা ইডিমিটাস হয়, একটু জায়গাটা নতুন ব্লাড ভেসেল তৈরি হয়, টাইট হতে, ইউরিনারি ব্লাডারের আউটলেটটা, পেছাবে থৈলি আউটলেটটা 1 সপ্তাহ লাগে, 1 সপ্তাহ পরে 90। কি পোকা সাজলো ম্যাটোতে, প্রথমবার হ্যাঁ 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 করে হেসেছি বন্ধুদের সঙ্গে, ভয় ছাড়া, কি লিক করে যাবে। যাদের এটা হয় তারা এটা নিশ্চয়ই খুব ভালোভাবে রিলেট করতে পারছেন ডাক্তারবাবু যেটা বলছেন, তাহলে বুঝতে পারছি যে এর চিকিৎসা আছে, বাড়িতে এটাকে না চেপে রেখে দেবেন না। তো ডাক্তারবাবুরা আছেন, ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, দেখবেন তো খুব মানে কোনো কাটাকুটি কিচ্ছু নেই, এবং খুলে কথা বলুন। এই যে কাউন্সিলর বারবার স্যার এই ওয়ার্ডটা বলছিলেন, আমরা মজা করছিলাম হয়তো, তো প্রথমেই আপনাকে সার্জারি করতে বলা হবে না, বা প্রথমেই বলা হবে না যে আপনি এই ওষুধটা খান।
আগে আপনার সাথে কথা বলা হবে অনেকক্ষণ ধরে, যাতে আপনি সবার আগে ওপেন আপ হন, কথা বললেন, তারপর সেই সমস্ত কথা ডাক্তারবাবুরা বুঝে তারপর আপনাকে অ্যাডভাইস করেন যে আপনার কোন প্রসিডিওরে গেলে আপনি সেই সমস্যা থেকে মুক্ত হতে পারেন। হতেই পারে আপনার সার্জারি মেডিসিন কিছুই লাগলো না, পুরোটাই একটা মানসিক কোনো প্রবলেম ছিল, এরকমও তো হয়। অনেক ফিমেলদের ক্ষেত্রেই হয় বয়সের সাথে সাথে বা অন্য কোনো কারণে তারা আর কোনোভাবেই অর্গাজম ফিল করে না। তো এটাকে গাইনোকোলজিস্টরা কিভাবে ট্রিট করেন? একটা জিনিস বুঝতে হবে, হোয়াট ইজ অর্গাজম। একটা ইন্টিমেসি স্টার্ট হলো, বাই দ্য টাইম আপনি শেষ হচ্ছেন, আপনার হরমোনসগুলো পিক হলো অ্যান্ড ক্র্যাশ, ইউ হ্যাড এন অর্গাজম। সাডেন ভেসোডাইলেশন, রক্ত সেরা সব ফুলে গেল, অ্যান্ড একটা প্লেজারেবল হাই অফ সমস্ত সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন গেল, অ্যান্ড ইউ গেট দ্য কমপ্লিটনেস অফ ইট। ইট ইজ আ ভেরি কমপ্লেক্স, একটা খুব জটিল একটা নিউরোকেমিক্যাল লোচা বলতে পারেন। আর তার মধ্যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট সব থেকে বড়। আপনি ইন্টারকোর্স করতে পারেন, আপনি কনজুগাল লাইফ লিড করতে পারেন, বাট কনজুগাল লাইফ ক্যান বি অ্যাবসলিউটলি অ্যানঅর্গাজমিক, মানে আমার জীবনে কোনো শান্তি হয়নি, ঠিক আছে, শান্তি বজায় রাখার জন্যে ভাই ঠিক আছে ভাই, তো 10 মিনিট হয়ে গেলে তুই শান্তিতে ঘুমো, আমাকে শান্তিতে ঘুমোতে দে, উইচ ইজ সত্যি সব কমন না। কি করা যায়? হ্যাঁ, বহু কিছু করা যায়। প্রথমে অ্যাড্রেস দ্য কজ, অসুবিধা কোথায়। যদি বাড়িতে চূড়ান্ত অশান্তি থাকছে, ফিনান্সিয়ালও হতে পারে, সবসময় যে শাশুড়িমার দোষ হয় না, ফিনান্সিয়াল না তাতে তারপরে সে অ্যাক্টে যে হাই আসবে সেটা সম্ভব থাকে না। তো সেটার জন্য কাপল কাউন্সিলিং ইজ ইম্পর্টেন্ট। তো যখন অর্গাজম যখন কথাটা উঠলোই, তখন একটা কথা আমরা খুব শুনে থাকি যে জি স্পট। তো জি স্পটটা কি? এবার যখন আমরা অর্গাজম নিয়ে কথা বলছি, এই জি স্পট, এই জি স্পটে ইম্পর্টেন্সটা কি? আদৌ কি জি স্পট হয়? মেডিকেল লিটারেচার এখন অব্দি এটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক আছে। ম্যাক্সিমাম বলা যায় যে ভাজাইনার সামনে দিকে একটা এরিয়া আছে যেখানে বেশি নার্ভ এন্ডিংস থাকে, যেটা ঢুকে 2 থেকে 3 সেন্টিমিটার মধ্যে থাকে, ইউরেথ্রার নিচে থাকে, মানে পেচাপে থলি, পেচাপে পাইপের নিচে থাকে, ওখানে সেন্সেশন সব থেকে বেশি হয় পিরিয়ড। বাট এটা কোনো ওয়েল ডিফাইন্ড কিছু নেই। নর্মাল হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ ইন্টিমেসিতে বা এমনি এক্সামিনেশনে দেখা গেছে দে আর সাম এরিয়াস যেটা বেশি সেন্সিটিভ, যেখানে স্টিমুলেশন হলে অর্গাজম খুব ভালো আসে। দ্যাট ইজ কল্ড লুজলি কল্ড জি স্পট। আর যেহেতু জি স্পট দিয়ে অর্গাজম একটা অ্যাসপেক্ট থাকে, তো জি স্পটে অগমেন্টেশন, মানে জি স্পটটাকে অগমেন্ট করিয়ে অর্গাজমটা যেটা হচ্ছিল না সেটা করিয়ে দেওয়া যায়। অ্যান্ড ওয়ান্স আপনার যদি ফিমেল পার্টনারের সুন্দর অর্গাজম হয়, অফকোর্স আপনার সঙ্গে আবার ইন্টিমেট হতে চাইবে, যে আপনাকে বারবার ঠেলতে হবে না, না রে চল রে আজকে নাথিং অফ দ্যাট, না ঠিক আছে আমিও এনজয় করছি, তুমিও এনজয় করছো, আমরা বোথ অফ আস বি হ্যাভিং আ গুড টাইম, লেটস হ্যাভ আ গুড টাইম। তো এই বলে এই জি স্পট যে জায়গা হয় তাকে আমরা দুটো থেরাপি আসে, যেটা দিয়ে জি স্পটকে আমরা অগমেন্ট, মানে ইনোভেশন যে আছে ও জায়গাটা ঠিক হয়। জি স্পট অগমেন্টেশন যেটা করেন, তো তার ফলে মেয়েদের সেক্সুয়াল লাইফ কতটা ফিরিয়ে দেওয়া যায় বা সেক্সুয়াল প্লেজার কতটা ফিরিয়ে দেওয়া যায়? আমি আপনার এই কোয়েশ্চেন আগে একটা স্টেপ ব্যাক যাচ্ছি। কোন পেশেন্টের লাগে জি স্পট অগমেন্টেশন? সবার ক্ষেত্রে লাগে না। তাহলে আমার কাছে কিরকম জানবো? বহু ক্ষেত্রে হাজবেন্ডরা কমপ্লেন করে কি আমার ওয়াইফের সঙ্গে থাকে, ঠিক আছে, শি ইজ আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারকোর্স হয়, বাট ইট ইজ জাস্ট সো ফিজিক্যাল, দের ইজ নো ইমোশন, দের ইজ নো ইন্টিমেসি, দের ইজ নো মোমেন্টে কোনো প্লেজারই থাকে না। ওয়াইফরাও বলে আমি কিছু বুঝতে পারি না, ঠিক আছে, শান্তি বজায় রাখার জন্য করছি, ঠিক আছে। ওয়াই? বিকজ এই জি স্পটটা বা এই নার্ভ এন্ডিংটা স্টিমুলেট হচ্ছে না। যেহেতু এই নার্ভ এন্ডিংটা স্টিমুলেট হচ্ছে না, তাই জন্যে এবার জি স্পট অগমেন্টেশন করে এই যে ফিমেল পার্টনার আছে, মেয়ে আছে, ওনার যে ভদ্রমহিলার যে অর্গাজম হচ্ছে না, যেই অর্গাজম হলো ওর একটা ফিল গুড ফ্যাক্টর আসলো। এই ফিল গুড ফ্যাক্টর শুধু মেয়েদের ক্ষেত্রে কাজ করে না, এই ফিল গুড ফ্যাক্টর পার্টনার বা হাজবেন্ডের জন্যও কাজ করে, কি ঠিক আছে আফটার দ্য অ্যাক্ট আই এম হ্যাপি, ইয়েস মাই পার্টনার ইজ অলসো হ্যাপি, মানে আমরা দুজনই হ্যাপি। ইজ নট দ্যাট কি ভাই আমি গেলাম করলাম শুয়ে পড়লাম, পাশে কি আছে বাবার, রাইট? সো তা এক্ষেত্রে জি স্পট অগমেন্টেশন যারা হাজবেন্ডরা ফিল করতে পারে, যারা ওয়াইফরা বলতে পারে না বস অসুবিধা হচ্ছে আমার, করে কোনো লাভ হচ্ছে না,
প্রত্যেক ক্ষেত্রে আমাদের কাছে দুখানা অপশনস থাকে। একটা কিছু আপনার গায়ে রক্ত নিয়ে তার মধ্যে প্লেটলেট রিচ প্লাজমা বের করে সে এরিয়াতে ইনজেক্ট করে দেওয়া হয়। সে এরিয়াতে ইনজেক্ট করে দিলে এই পিআরপিটা আপনার ওখানে নার্ভসটা স্টিমুলেট করে, অফকোর্স তার সঙ্গে লেজার করাই হয়, নার্ভসটা স্টিমুলেট করে আর ওখানে একটা বাল্জ তৈরি করে, মানে একটা বেলুনিং ইফেক্ট হয়। সে বেলুনিং ইফেক্টে যখন ইন্টারকর্স হয় অটোমেটিকলি একটা সেন্সেশনে হাই আসে। যদি কেউ পিআরপি না করাতে চায়, কেন পিআরপির ইফেক্টটা খুব বেশি দিন থাকে না, হার্ডলি 2 সপ্তাহ থেকে 1 মাস থাকে, তাহলে আলাদা বাল্কিং এজেন্টস হাইলুরোনিক অ্যাসিড থাকে, ওটা যেরকম আমরা ডার্মাটোলজিতে ফিলার্স যেটা থাকে সেরকম ফিলার্সও হয়, সে ফিলার্সটা দিয়ে দিলে এটা 6 মাস টানে। সো আপনার সেন্সেশনও বাড়লো, আপনার কনজুগাল লাইফও হ্যাপি হলো, প্লাস একটা ডিউরেশনও পেয়ে গেলেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট তার সঙ্গে লেজার্স করলে, যে টাইটনিং করলে অটোমেটিকলি সেই জায়গায় সেন্সেশনটা ডিফারেন্স এসে যায়। জি স্পট অগমেন্টেশনের সঙ্গে আরেকটা পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড দ্য ও শট, orgasmic shot, which does the same job but in a different area, মানে এটাও দেওয়া হয় বাট নট ইন দ্য জি স্পট এরিয়া, এটা আলাদা জোনে যেখানে এটা অর্গাজমিক শট বা ও শট বলা হয়। আমরা গাইনিকের এটা দিই, খুব একটা বেশি পেশেন্ট হয়নি, পাইনি, বাট যেটুকু পেয়েছি রেসপন্স খারাপ নেই, দে হ্যাপি, থ্যাংক গড, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এবার হ্যাঁ, এটা ভাবা কি এটা লাগিয়ে নিলে তো লাইফ জিঙ্গালালা, ওটা হয় না। আমাদেরকে রিয়েলিস্টিক হতে হবে কি হ্যাঁ ঠিক আছে, আগে কিছু বুঝতে পারছিলাম না, এবার একটু বুঝতে পারছি না, কেগলস এক্সারসাইজ আছে, লাইফস্টাইল চেঞ্জিং আছে, যেটা আপনাদের সঙ্গে কথা বললাম, ফ্যামিলি ডিসপিউটসগুলো সেটেল করা, সাইকোলজিক্যালি সুস্থ থাকা, মোবাইল ফোন, ভাই আমি 9টা পরে খাওয়া দাওয়া পরে মোবাইল ফোনটা আলমারিতে রেখে তারপরে মোবাইল ফোন নিয়ে বেছানাতে যাবো না, ওটা করলে অফকোর্স একটু হেল্প করে। আচ্ছা, আপনি একজন গাইনোকোলজিস্ট এবং এত মহিলাদের প্রাইভেট পার্টস আপনি নিয়ে কাজ করেন, আপনার ওয়াইফ রাগ করেন না? বস এটা সত্যি ঘটনা বললেন, আমার তো বিয়েই ভেঙে যেত। অ্যাকচুয়ালি আমি আফটার হাউস স্টাফশিপ বিয়ে হয়ে গেছিল, ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ শুরু হয়েছিল, ইন্টার্নশিপ শেষ হলো। কোন কলেজ? আমি বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র। তো এবার যখন কোর্টশিপ পিরিয়ড যেটা চলে, সাগাই আমাদের মারবাড়িতে সাগাই হয়, সাগাইয়ের পরে 6 মাস পরে বিয়ে হয়, সাগাইয়ের পরে মানে তোমাকে শোনালে হাসবে, মোবাইল ফোন এসেই গেছিলো সেই সময়, 2003-2002 গল্প আছে, ওয়াইফ ফোন করছে, আর আনফর্চুনেটলি সে সময় আমার গাইনিতেই ডিউটি ছিল, লেবার রুমের ডিউটি ছিল, আর একটা বাচ্চা বেরোচ্ছিল। এবার প্রথম ফোন আসছে, ফোনও ধরতে হবে, গ্লাভসও পরতে হবে, ঠিক। এবার চেষ্টা করলাম কানে ফোন ধরে দিন, সে সময় ফোনগুলো একটু বড় বড়, তো আজকালের মতো স্মার্টফোন নিয়ে ধরে দিন, আর যেই ফোন ধরিয়েছে বাচ্চা মাথা বেরোচ্ছিল, তো আমি বললাম হ্যাঁ বল বাবু, ততক্ষণ মা কাছে, ও মা এটা পাটা ফাঁক করুন না, বাচ্চা বেরোচ্ছে না। আমার ওয়াইফ মাথায় হাত ধরে, বাবা প্রথম দিন কথা বলছে, মা পাটা ফাঁক করুন, এ বাবা এ কার সঙ্গে বিয়ে হচ্ছে, আমার তো মোটামুটি বিয়েটা না ভেঙে যায়। কি জ্বালা তো, মানে প্রথম পোস্টিং গাইনি চলছে, সে সময় গাইনি, এবার এনগেজমেন্ট হয়েছে, কথা না বললেও বলে হ্যাঁ কার সঙ্গে বিয়ে করছে, তো ফোনে কথা বলে না, কথাও বলতে হবে, আর কথা বললে প্রথম যদি কথা হয়, ও মা একটু পাটা পা করো না, বাচ্চা বেরোচ্ছে না, মাথা আটকে যাচ্ছে, বলে কি কোথায় আছো তুমি, কোথায় আছো, বলে আর বলতে পারবো না আমি কোথায় আছি, না কি করছে, মানে ছেড়ে দে, কি করছে, ভালো ভিডিও কল ছিল না, নাহলে মরে যেত, কি কোথায় বসে আছি। সো এটা ইনিশিয়াল ফেজে যেহেতু হয়ে গেছিল, মাই ওয়াইফ বিং আ ভেরি আন্ডারস্ট্যান্ডিং লেডি, বুঝে গেল কি ভাই এ তো ওখানেই থাকবে, আর এটা দিয়ে ওর কোনো যায় আসে না, বিকজ ইন দিস লাইন ওয়েন ইউ আর ইন আ প্রফেশনাল মোড, ইউ আর ইন আ প্রফেশনাল মোড, এক্স্যাক্টলি, you nothing else enters your head. আমরা যখন সিজার করি, ইট ইজ a cesarean section that we are going, ভাই বাচ্চা বের করতে হবে, সেলাই করতে হবে, ব্লিডিং না হয়ে যায়, পেশেন্টের পালস ঠিক আছে, বিপি ঠিক আছে, বাচ্চা কাঁদছে, মানে সে সময় ঠিক ওটাই থাকে। মেডিকেল লাইফই এরকম, মানে গাইনোকোলজিস্ট কেন, তা আমরা ফ্রেন্ডসে কথা বলতে অত অসুবিধা হয় না, মেডিকেল ফ্রেন্ডসে, কারণ প্লাস্টিক সার্জন মেডিকেল বন্ধু আছে, তো ও ব্রেস্ট অগমেন্টেশন করছে, বলে হ্যাঁ ভাই তুই তো, বিকজ আমিও জানি ও জানে কি কোনো থাকবেই না মেন্টালিটি। বাট হ্যাঁ নন মেডিকো, এই যে বাড়িতে নন মেডিকো বন্ধু বান্ধব হলো বা কাজিনসরা হলো, মামার ছেলে হলো, কাকার ভাই তোর লাইফটা, আমি বলে শোন না তোকে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক ঠিক, তোকে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ 3 দিন পরে বলবে ভাই আমাকে ছাড় আমি পারছি না, 3 দিন না 3 ঘন্টা। তো এটা বিশ্বাস করুন, whenever a surgeon works, his objective is very clear. He has to operate
মিনিমাল টাইম, মিনিমাল কমপ্লিকেশন উইথ ম্যাক্সিমাম রেজাল্টস, ঠিক রাইট। পিরিয়ড। ঠিক ঠিক সে সময় সম্ভব নেই। যদি কেউ বলে না হি ইজ আ পাওয়ার্ড, ও সম্ভব, হ্যাঁ 1000-এর মধ্যে একটা হতে পারে, তো দ্যাট ইজ আ ডিফারেন্ট অ্যাসপেক্ট, যেটা সব ক্ষেত্রে সব profession-এই সব আছে। প্রফেশনে হয়, সব প্রফেশনে হয়। সম্ভব নেই, কারণ আপনার মাইন্ডসেট ওরকম তৈরি হয় না। আপনার মাইন্ডসেট যখন 3 বছর আপনি এমএস করছেন, যখন দিন রাত লেবার রুমে পড়ে আছেন, দিন রাত ডেলিভারি করতে থাকছেন, সেসব মাইন্ডসেট সব না ওই আমাদের গঙ্গাজিতেই না ভাসান হয়ে যায়। খুব ভালো একটা মানে টপিক তুলে দিয়েছেন। এমএস করছেন, একটু বলুন না প্লিজ, যে এই পোস্ট গ্রাজুয়েশনের 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর বছরটা এই পিজি স্টুডেন্টদের কেমন কাটে, প্লিজ একটু বলুন। আমি এনআরএস মেডিকেল কলেজ থেকে এমএস করেছি। আর আমি খুব লাকি ছিলাম যে আমার স্যার প্রফেসর শঙ্করনাথ মিত্র, তারপরে তিনি কেপিসি মেডিকেল কলেজে হেড অফ ডিপার্টমেন্ট হয়ে হাল ফিলহাল রিটায়ার করেছে। ওনার আন্ডারে আমি চান্স পেয়েছিলাম। আর ওনার মতো টিচার পাওয়াটা আমার ক্ষেত্রে লাইফে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। মানে ভগবান সাথ দেওয়া যে শঙ্কর স্যারের মতো লোক পেলেন, এটা আজকে ডেটে বলতে পারছি। বাট ফার্স্ট ইয়ারে বলতাম বাপরে বাপ, আর ভগবান কাউকে দিস নি। মানে কোনোদিন বোঝাতেন না কি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে যে গাল দিচ্ছি তোমার জন্য দিচ্ছি, বা তোমাকে যে 18 ঘন্টা গাধা খাটনি করাচ্ছি সেটা তোর জন্যই করছি বাবু। বাট বেরিয়ে আসার পরে যখন কোথায় ফেসে যায় সে সময় মনে পড়ে, হ্যাঁ শঙ্কর স্যার তো এটা বলেছিল, এটা করলাম, এটা ঠিক হয়ে গেল, এটা করে দিচ্ছি। সে সময় থ্যাংক গড স্যার আমাকে গাল দিয়ে মানুষ তো করে দিয়েছে। ফার্স্ট ইয়ারে সাধারণত ওটি করতে খুব একটা দেয় না, সম্ভব নেই। এদিক ওদিক এ করো, চ্যানেল করো, হিস্ট্রি নাও, ডিসচার্জ লেখো, এ করো ও করো, করা হতো। যাই হোক, বাট ডেলিভারিজ প্রচুর করতে হতো, ডেলিভারিজ আপনাকে করতেই হবে। আর স্যার আমার এক্সট্রিমলি স্ট্রিক্ট, পান থেকে চুন খসলে মনে হচ্ছে আমি না নেড়া হয়ে মরে যাই, সেরকমই বিহেভিয়ার। বাট হ্যাঁ, গালাগাল দেওয়ার পরে এইটুকু শিওর ছিল কি 3টের সময় সিরাজে বিরিয়ানি পাক্কা খাইয়ে দেবে। পুরো করিডোরে চলো আজকে আবার বিরিয়ানি খেতে যায়। মানে বাহ থ্যাংক গড, ঠিক আছে গালই তো দিয়েছে, 18 ঘন্টা কাজই তো করাচ্ছে। ওনার একটা ফেভারিট লাইন ছিল, আমাদের মঙ্গলবার দিন ইউনিট ছিল, মঙ্গলবার দিন পুরো দিন কাজ হয়ে গেল, পুরো রাত লেবার রুমে ডেলিভারি হয়ে গেল। তারপরে দিনটা রাউন্ড দিয়ে, মানে মঙ্গলবার যে আমি শুরু করেছি সকাল 6টা থেকে, বুধবার 2টো অবধি সব শেষ করেছে, স্যারের সঙ্গে সব বোঝানো হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার 2টো পেশেন্টের বাচ্চা বেরোয়নি, লেবার রুম আছে, অভিষেক ওই 2টো ডেলিভারি হয়নি, যাতে ওটা ডেলিভারি শেষ করে তারপরে রুমে যাবে। আমার মাথাটা না না বলছে কি ভাই 36 ঘন্টা ক্রস হতে যাবে, এবার আমি পড়ে যাব, 2 ঘন্টা রেস্ট দিলে আবার তো 6টা থেকে বিকেলে রাউন্ড দিতেই হবে। আমি ভুল করে একবার স্টার্টিংয়ে বলে দিয়েছিলাম, স্যার কালকে রাত্রে লেবার রুমটা খুব ব্যস্ত ছিল, পুরো রাত ঘুমোয়নি। ও আচ্ছা, মানে ও আচ্ছা, তো আমি একটু ভদ্রভাবে বললাম ঘুমাতে এসেছিস সামথিং অফ দ্যাট সর্ট। না না আমি পাপ হয়ে গেলে জিজ্ঞেস করে আমি যাচ্ছি ডেলিভারি করিয়ে দিই। মানে এরকম স্ট্রিক্ট, এরকম স্ট্রিক্ট। বাট হ্যাঁ, অতই ভালোবাসতেন। আমার একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করবো, সাধারণত কেউ করে না স্যাররা। সাধারণত বস ছিলেন, অ্যাডমিশন ডে, ডিউটি শেষ হয়েছে, 5টা নাগাদ বাড়ি বেরোবে। একটা সেদিন একটা একটোপিক প্রেগনেন্সি আসলো, মানে প্রেগনেন্সিটা টিউবে ছিল, টিউবে বার্স্ট হয়ে গেছিল, এবার পেট খুলে টিউবটা কাটতে হবে, নাহলে মা মরে যাবে। এবার আমার করার ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে, আমি সেকেন্ড ইয়ারের কাজও শেখাতে হবে আমাকে। তো ওটিটা ফাঁকা হতে হতে 6টা বাজবে। আমাকে কোনোদিন অভিষেক বলতো না, এই ডাগা, হ্যাঁ স্যার, জাস্ট জিঞ্জার, ওনার ফেভারিট বিস্কিট, জাস্ট জিঞ্জার লিয়া তো চা চলো। আমরা গেলাম, বিস্কিট খেলাম, চা খেলাম, 6টা বাজলো, নিজে নামলেন, হাত ধরে আমাকে দিয়ে ওটি করালেন। হাত দিয়ে ওটি করানোর পরে বলে যা এবার যা ফ্রেশ হয়ে 8টা থেকে ডিউটি আছে, লেবার রুমে কর, আমি বাড়ি যাচ্ছি। মানে এরকম টিচার পাওয়া আমার সৌভাগ্য। আমি সব সময় মানে ওনাকে প্রণাম করি কি উনি, আমি কেন আমার পুরো স্টাফ সবাই জানে কি না স্যার একজন স্যার ছিলেন যে হাত ধরে কাজ শিখিয়েছে। হ্যাঁ, গালও মুখ দিল খুলে দিয়েছে, তাই জন্য আমারও মুখ থেকে বেরিয়ে যায় মাঝে মাঝে, বাট মানুষ করে দিয়েছে। কোনো প্রফেশনালিজমে নেই কি হ্যাঁ ভাই হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে, আমি যাচ্ছি, বা এটা বলে দিয়েছে না। কেন বহু জায়গায় শুনতাম সে সময় কি না একে কাজ শেখালে আমারই ভাত মেরে দেবে। আর ওনারটা আলাদা ছিল, এ তুই কাজ না শিখলে না, লোকজন বলে শঙ্করের ছেলে কাজ জানে না, আমার বদনামি হবে না। এই যে থট প্রসেস, শঙ্করের ছেলে কাজ জানে না, এটা বহু কম ছিল।
আর আমাদের ভয়েতে আত্মা কেঁপে যেত, ভয়েতে মানে আমরা আনসার ব্যাক করবো, ও বাবা ভাবতেই পারতাম না টাকা কোথায়, বাস আর তো গলি মারো, কোথায় আসতে হবে বলুন আমি আসবো। সো বোথ অ্যাসপেক্টস, যেরকম ভালোবেসেছে সেরকমই কাজ করেছে। এবার যখন ফাইনাল ইয়ারে গেলাম, অফকোর্স রেসপন্সিবিলিটি চেঞ্জ হয়ে যায়, সার্জারিজ বেশি পাওয়া যায়, ছোট কাজগুলো যেটা ডিসচার্জ লেখা, রাউন্ড দেওয়া, ওটা জুনিয়র্সরা করে, তো ওটা করতাম। সোমবার দিন আমাদের মেজর ওটি হতো, মেজর ওটিতে প্রত্যেকবার একটা বড় ওটি আমার জন্য রাখতে হবে, না অভিষেককে একটা বড় ওটি করিয়ে দে। আমিও খুব খুশি, দিয়ে বলছে না একে একটা করিয়ে দে, আমার ডিউটি আছে একে শেখানো, শিখিয়ে দিলাম। দুর্ভাগ্যবশ সমস্যা হয়েছিল ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারে আমার পাটা খুব বাজেভাবে স্প্রেন হয়ে গেছিল। আচ্ছা, বন্ধুরা ছিল অর্থো ডিপার্টমেন্টের মধ্যে, দেখ প্লাস্টার করে নে, তাড়াতাড়ি ভালো হিল হবে, ক্রিপ ব্যান্ডেজে ফালতু ব্যথা থেকে যাবে, আমরা প্লাস্টার করে দে। এবার প্লাস্টার করে গেলাম, সবাই বলে কি হলো প্লাস্টার করে, না কোনো সিনে স্যার আমি হাঁটতে পারছি। আপনি বকবেন না স্যার, আমি ওটিতে নামবো না, আমি বাকি কাজ করছি, হেঁটে হেঁটে সব করে দেবো। নামবি না মানে? একটা বর্ড মে ওটি হয় যেটা বসে করতে হয়, যেখানে বসে বাজানাটা নিচ থেকে বের করতে হয়। তিনি আমাকে 2 সপ্তাহ প্লাস্টার ছিল, 2 সপ্তাহ বসে যত ওয়ার্ড মে অপারেশন হতো বলে সব অভিষেক করবে। দাঁড়াতে পারছে না আমার ছেলে, থেকে বসে তো করতে পারবে, চল বসে কর। সো আমি লাইফ লং ওনার প্রতি অলওয়েজ গ্রেটফুল থাকি। খুব রেয়ার এরকম টিচার পাওয়াটা। বোটক্স তো আমরা জানি ফেসে ইউজ হয়, ভাজাইনাতেও আপনারা ইউজ করেন, সেটা কেন? এই পোর্শনটা জানাইনি লোকজনকে, জেনারেল পাবলিকে। বিয়ে হয়েছে ফিমেল লোককে, মেয়ে লোককে, শক্ত হচ্ছে, মেলামেশা কেন হচ্ছে না, কেন যেই ভাজাইনা টাচ করছে এত ব্যথাতে মেয়ে চেঁচাচ্ছে, পাটা এত স্প্যাজম করে জড়িয়ে ফেলছে যে ইন্টারকোর্সে ঢুকছে না। এর আসেও আমাদের কাছে। এবার বহুবার সাইকোলজিক্যাল ট্যাবুর জন্যে, ফ্যামিলি এনভায়রনমেন্টের জন্যে, বা মেনি আ টাইমস আনডিসক্লোজ, মানে জানা যায় না, বাট বাড়িতে বা পাড়াতে সেক্সুয়াল অ্যাবিউজ ছোটবেলাতে, এ ভ্যাজিনিসমাস বলে একটা রোগ আছে আর কমন আছে। ওখানে কি হয়, বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড খুব লাভি ডাভি, খুব ভালোবাসে, পুরো সিকিউরিটি দিয়েছে, বাট যে ব্রেনে অলরেডি যে অঙ্কিত হয়ে গেছে যে আমার এটা ঝামেলা, সেটা বেরোতে পারছে না। তার জন্যে না চাইলেও একটা মেয়ে চাইছে ঠিক আছে আমি নর্মাল হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ থাকুক, নর্মাল ইন্টারকোর্স করুক, বাট মাসেলস গুলো ইনভলেন্টারি কন্ট্রাক্ট করে যাচ্ছে আর ইন্টারকোর্স পেনিট্রেশন হচ্ছে না। সে সময় যেরকম চেহারাতে বোটক্স দিই, এটা আমরা বহুজনকে দিয়েছি, আর আপনি বিশ্বাস করবেন না, আসতে ওরা বোটক্স বা ভাজাইনাসপাস বা ইন্টারকোর্সের ডিফিকাল্টি নিয়ে আসছিল, অ্যাকচুয়ালি ইনফার্টিলিটি নিয়ে। তারপরে দেখলাম আমি আল্ট্রাসাউন্ড করতে পারছি না, হ্যাঁ আল্ট্রাসাউন্ড করতে গেলে ভাজাইনাল প্রোব দিতে হয়, ভাজাইনাল প্রোব বাবা ঠেকালে পাটা পুরো বন্ধ। তাহলে কি করি ভাই, কি হয় না না বিয়ে তো 10 বছর হয়েছে, বাট একদিন হয় না। আপনার হাজবেন্ড কেমন, খুবই ভালো, একদিনও হয়নি তবুও আমাকে কিছু বলে না। আপনার ওয়াইফ কেমন, খুবই ভালো, আমার জন্য সবকিছু করে, বাট এটা আমি ওভার, আমার ডাক্তার কেন দেখাওনি, এটা ওরা ডাক্তার হয় কি? ঠিক, মানে এটা যে রোগ আছে, তার চিকিৎসা আছে, সেটা জানা নেই। তো সেক্ষেত্রে আন্ডার অ্যানেস্থেসিয়া শুধু একটা বোটক্স ইনজেকশন ভাজাইনার ডান সাইডে আর বাঁ সাইডে, বাল্বো স্পঞ্জিয়াস মাসল হয়, সেই মাসলে 50 ইউনিট ডান সাইডে, 50 ইউনিট বাঁ সাইডে যদি দিয়ে দেন, নেক্সট 3 মাস ও চাইলেও ও জায়গাটাকে টাইট করতে পারবে না, কারণ বোটক্স পুরো জায়গাটাকে রিল্যাক্স অফ করে দিল। আর এই 3 মাস যে ইন্টারকোর্স হলো, ওর মনে যে আতঙ্ক বসেছিল সে আতঙ্ক চলে গেল, আর হাজব্যান্ড ওয়াইফ সুপার ডুপার হ্যাপি। বহুজনে করেছি, করেছি অন্য কারণে, তাতে 2-একটা আইভিএফ কেসও কেটে গেল, কারণ ওরা নর্মালি প্রেগনেন্ট হয়ে গেল। 3 মাস পরে আমি করবো স্যার আমার তো প্রেগনেন্সি এসে গেছে, বলে হ্যাঁ সেটা তো আসবে, বাট they are happy and I'm also happy because they did not come for IVF, they came for pregnancy treatment and the reason was নর্মাল হলে তো বেস্ট। এক্স্যাক্টলি ইন্টারকোর্স করতে পারছে না, কেন একটা স্প্যাজম আছে, তো ভাই অ্যান্টিস্প্যাজমেটিক দিয়ে দিল। এস্থেটিক গাইনোকোলজিতে আরেকটা জিনিস আপনারা করেন, সেটা হচ্ছে হাইমেনোপ্লাস্টি। আমি জানি আপনাদের খুব কঠিন লাগছে শব্দটা, হোয়াট ইজ হাইমেনোপ্লাস্টি, সেটাই ডাক্তারবাবু বলবেন। এই হাইমেনোপ্লাস্টিটা কি? হাইমেনোপ্লাস্টি হলো যেখানে আমরা নতুন করে হাইমেনটা তৈরি করে দেয়। হোয়াট ইজ হাইমেন, এক্সপ্লেইন ইট ফার্স্ট। এক্স্যাক্টলি, নাও হোয়াট ইজ হাইমেন অ্যান্ড হোয়াট ইজ আ ট্যাবু, যে হাইমেনের পিছনে এত বড়
স্টোরি কি আছে। ডেভেলপমেন্টের সময় যখন ভাজাইনা তৈরি হয়, ইনার আউটার ভাজাইনা, সে সময় মাঝখানে একটা রিমের মতো একটা সরু পাতলা পর্দা মতো একটা থেকে যায়, ওপেনিং থাকে, বাট তার সারাউন্ডিং একটা রিমের মতো থেকে যায়, যাকে হাইমেন বলে, আউটার 1/3 থাকে। এবার এই হাইমেনটা আফটার ইন্টারকোর্স, এই হাইমেনটা টের হয়, নর্মাল আছে, সবারই হয়। বহুবার ইন্টারকোর্স ছাড়া হর্স রাইডিং বা ডুসিং বা কিছু হলে ওখানেও টের হয়ে যেতে পারে, বাট ইউজুয়ালি ইন্টারকোর্সের পরে হয়। এই হাইমেন নিয়ে খুব বড় একটা সোশ্যাল ট্যাবু। সোশ্যাল ট্যাবু এসে গেছে কি আমার ওয়াইফ ভার্জিন, কেন হাইমেন ছিল ঠিক। আর আমি হাইমেনটাকে Rupture ইন্টারকোর্স করেছে। করার পরে রাপচার করিয়েছে, রাইট? এখান অবধি অ্যাকসেপ্টেবল। ফাস্ট ফরওয়ার্ড টু 2026, বিয়ে করার সময় 22 বছর থেকে বেড়ে ফিমেলসদের হয়ে গেছে 32 বছর। সেক্সুয়াল লাইফ, সেক্সুয়াল আর্জেন্সি, বায়োলজিক্যাল ক্লক তো স্টপ করছে না। ঠিক। আপনি আপনার বিয়ে করছে ফিনান্সিয়াল ক্লক কেন যায়, বাট শরীর তো বায়োলজিক্যাল ক্লক মানছে। ইনসিডেন্টস হয়, ইন্টারকোর্সও হয়ে যায়, বিকজ আজকে ডেটে কাউকে ভাববে কি 32 বছর অবধি ওয়েট করবে তারপরে ফার্স্ট এক্সপোজার হবে, ডেটা বা স্ট্যাটিস্টিক্স সেটা দেখায় না। 20 বছর, 18 বছর, 17 বছর অ্যাভারেজ এজ আউট করে যাচ্ছে আজকাল। বাট এই ট্যাবুটা তো এখনো অব্দি মেল মেন্টালিটি থেকে যায়নি, যেটা আমরা বলি না মেল শোভেনিস্ট, মানে একটা শোভেনিজম, একটা না হাইমেন নিজে হতে পারে 3-4টে পার্টনার ছিল ইফ নট মোর, বাট ওয়াইফ আসার সময় আমি চাইবি ভাই আমি এখানে সবকিছু। বাট মেয়েদের ক্ষেত্রে যেরকম মেনে নেওয়াটা একটা অ্যাসপেক্ট ঠিক আছে, ছিল বিয়ের আগে, বাট বিয়ের পরে তো নেই, বিয়ের পরে আমার প্রতি লয়াল, যত ইজি। ছেলেদের ক্ষেত্রে বাবা আমার ওয়াইফ আসবে আর তার অলরেডি হাইমেনটা রাপচার, এটা একটা মানতে একটা ট্যাবু থেকেই যায় না। হাইমেনোপ্লাস্টি ইজ আ ভেরি স্মল থিং। হাইমেনের ট্যাক্স তো থাকে, ফেটেছে, কাগজ ছিঁড়েছে, সেলোটেপ তো লাগিয়ে আবার কাগজটা ফ্ল্যাট করা যায়, এখানে সেলোটেপ লাগানো হয় না। এখানে হাইমেন ট্যাগগুলো যেটা ছিঁড়ে যায় তাকে ছোট্ট সুতো দিয়ে 15 মিনিটও লাগে না, ওটিতে কমই টাইম লাগে, ওটা কেটে আবার সেলাই করে আবার সুন্দরভাবে রিস্কাচে করে দেয়। বাট এটা কার জন্য করা হচ্ছে? এটা শুধু সে ফার্স্ট নাইট সোশ্যাল ট্যাবু ব্রেক করার জন্য, পিরিয়ড, আর কিছু না। তো আমরা করি, হ্যাঁ করি, পেশেন্ট আসে। হাইমেনোপ্লাস্টি আজকাল জানা জিনিস আছে। তো যেখানে পার্টনাররা এবার বিয়ে হচ্ছে, জানে 6 মাস পরে বিয়ে হবে, ফোনে কথা হচ্ছে, আর দেখছে বারবার হাজবেন্ড हाइमेन नहीं है, हाइमेन नहीं है, हाइमेन नहीं करছে, दिस पेशेंट्स कम टू अस कि सर देखिए ना वापस कुछ हो सके तो हाइमेनोप्लास्टी कीजिए। हाई हस्बैंड थोड़ा सा उसको लेके ऑब्सेस्ड है, ठीक है 2 सिलाई कर देते हैं, उतना कुछ दर्द होता नहीं है, हो गया हाइमेनोप्लास्टी, शादी कर लो। फर्स्ट नाइट आपका हस्बैंड का जो माथा का मेंटल ब्रेक है, टच, उफ, थैंक गॉड, हो गया काम खत्म, बैक टू नॉर्मलसी। उसके बाद remaining loyal not loyal a b c that is your personal department, but hymenoplasty is accepted OT যেটা আমরা শর্ট আছে, কমপ্লিকেশন ফ্রি আছে, অত কিছু আহামরি কমপ্লিকেশন হয় না, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, টুকরে দুটো মার্জিনকে র করে সেলাই করে দেওয়া হলো আর তৈরি হয়ে গেল, বাস। 3 সপ্তাহ ডাউন টাইম আমরা বলি, কেন কি সুতোগুলো তো শুকিয়ে বেরোতে হবে, নাহলে বিয়ের দিন সুতোগুলো কাটতে তো মানে কাটতে লাগে না সুতোগুলো, বাট সুতো গলে বেরোচ্ছে, এটা একটা অস্বাভাবিক লাগে, তাই জন্য বিয়ের 1 মাস আগে করিয়ে না, জায়গা পুরো হিল হয়ে গেছে, ম্যারি, দ্য পারপাস অফ হাইমেন ইজ সলভড। তো এই ভ্যাজাইনাল ইচিং এর কি মেইন কি রিজন বিহাইন্ড দিস? এটা গাইনোকোলজিস্টের জন্য লেটস সে 10-এর মধ্যে 2টো পেশেন্ট ওটা আসবে। মেল গাইনোকোলজিস্টের 10-এর মধ্যে একটা আসে বস, আমাদের কাছে খুব একটা আসে না। ফিমেল গাইনোকোলজিস্টের 10-এর মধ্যে 4টে ঢুকে যায়, বিকজ ইট ইজ সো কমন। তো দুটো জিনিস জানতে হবে, আগে ইনফেকশাস, একটা নন ইনফেকশাস। ইনফেকশাস যদি থাকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। বউ আর কি হয়, একটা ফাঙ্গাল ইনফেকশন, এ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, হট হিউমিড ট্রপিক্যাল কান্ট্রি, তাই জন্যে এটা আমরা যেরকম হয়, ফাঙ্গাল হলে অ্যান্টিফাঙ্গাল দেওয়া হয়, কোনো ক্রিমস দেওয়া হয়, ব্যাকটেরিয়াল হলে অ্যান্টিব্যাকটেরিয়াল দেওয়া হলো, ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস বা কিছু হলে ওটা দেওয়া হয়। একটা হলো নন ইনফেক্টিভ, এখানে খেলাটা পাল্টে যায়। বহুবার মেনোপজের সময় ইস্ট্রোজেন কমে গেছে, ইস্ট্রোজেন কমে যাওয়ার জন্য স্কিনটা পাতলা হয়ে গেছে, স্কিনটা পাতলা হয়ে জন্য বারবার একটা নার্ভ ইরিটেশনের যে চুলকানি হয়। বহুবার ইনফেকশন তো ঠিক হয়ে গেছে, বাট এত র করে দিয়েছে এরিয়াটা কি
বারবার আপনি চুলকেই যাচ্ছেন একটা বাজে একটা হয়ে যাচ্ছে সবটা। এইসব ক্ষেত্রে হরমোনাল ট্রিটমেন্ট কাজ করে। ভাই মেনোপজ হয়ে গেছে, লোকাল ইস্ট্রোজেন অয়েন্টমেন্ট পাওয়া যায়, দিয়ে দিলাম, ঠিক হয়ে গেল। বাট লোকাল ইস্ট্রোজেন অয়েন্টমেন্ট কীরকম কাজ করে? বেসিকলি মেনোপজ হয়ে গেছে, ইস্ট্রোজেন নেই, ব্লাড সাপ্লাই নেই, ল্যাক্টোব্যাসিলাস নেই, এটা ফাস্টার প্লাস থিনিং হতে, যেরকম আমাদের চেহারা স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে, সেরকম ভ্যাজাইনাল ওয়ালগুলো থিন হয়ে যাচ্ছে। এবার ভ্যাজাইনাল ওয়াল থিন হয়ে গেলে ইস্ট্রোজেন দিলে একটু ঠিক হবে, বাট তার থেকে আরো ফাস্টার আর আরো যদি লং লাস্টিং কাজ করাতে চান এই যে ইচিং এর জন্য, সে সময় লেজার থেরাপি কামস। আপনি যেই লেজার দিলেন ওখানে ব্লাড ভেসেল সব খুলে গেল, যেই ব্লাড ভেসেল খুললো সব গ্রোথ ফ্যাক্টর আসলো, সব গ্রোথ ফ্যাক্টর আসলে জায়গাটা একটু মোটা হলো, যেই জায়গায় নিচে টিস্যুটা তৈরি হলো, যে র নার্ভ এন্ডিং এর জন্য যে বারবার আপনার থিন স্কিনের জন্য আপনার ইচিং হচ্ছিল, সেই থিন স্কিনটা থিক হয়ে গেল, ইচিংটা ক্লিয়ার হয়ে গেল। সো আউট হিয়ার এই যে আমাদের লেজার আছে সেটা দারুণ কাজ করে, ইনস্ট্যান্ট রিলিফ। কোন কেসে? ইনফেকশাস কেসে নেই, ওটা তো আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। নন ইনফেকশাস কেসে, যেখানে থিন্ড আউট হয়ে গেছে, যেখানে ক্রনিক ক্রিম, যতক্ষণ আমি ক্রিম লাগাচ্ছি, ক্রিম কি লাগাচ্ছেন, অর্ধেক সময় ওরা স্টেরয়েড লাগায়। এবার স্টেরয়েড লাগালে বিভিন্ন স্টেরয়েড সাইড ইফেক্টসও আছে, যতক্ষণ স্টেরয়েড লাগাচ্ছে ওকে, যে স্টেরয়েড বন্ধ 3 দিন ঠিক থাকবে, 4 নম্বর দিন আবার শুরু। সেক্ষেত্রে দে ক্যান ট্রাই দিস। ইট হ্যাজ আ 50-50 সাকসেস রেট। এটা নেই যে করলেই 100%, যেরকম টাইট হয়ে যায় না, ইয়েস ইট হ্যাজ আ গ্রেট সাকসেস রেট, ভ্যাজাইনা টাইট হয়ে যায়, ইন্টারকোর্স দারুণ হয়ে যায়, জি স্পট অগমেন্টেশন, হ্যাঁ অর্গাজম আসে, বোটক্স 100% সাকসেস, একদম আপনার স্প্যাজম চলে যায়। যখন আপনার ইচিং এর ক্ষেত্রে 50-50 রেজাল্ট। ইনিশিয়ালি 2-1 সপ্তাহের জন্য অসাধারণ রেজাল্ট সবাই পায়, যেহেতু ব্লাড সাপ্লাই বেড়ে যায়। তারপরে রিপিট থেরাপি করতে লাগতে পারে আফটার 6 সপ্তাহ, বা কারো আবার স্টার্ট হয়ে যায়, যেহেতু একটা সাইকোলজিক্যাল অবসেশন, ও যেটা আমরা ওসিডি বলি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, একটা অবসেশনই এসে যায় না, ওটা অবসেশন, লেজার ক্যানট কিওর ইট। বাট ইয়েস, নন ইনফেকশাস, পাতলা স্কিন, পেরিমেনোপজের বা একটু বয়স হয়ে গেছে, হরমোনাল একটু কমে গেছে, লেজার ওয়ার্কস ওয়ান্ডারফুল ফর ইচিং অফ দ্য ভাজাইনা অর দ্য ভালভা। তো আপনি তো একজন আইভিএফ স্পেশালিস্টও, তো এই আইভিএফ এ আপনারা লেজার ইউজ করেন, কোনো উপকার হয়? অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম এটা অ্যাস্থেটিক গাইনোকোলজির জন্য লেজারটা। সত্যি কথা বলছে, ভাজাইনাল লুজিং বহু পেশেন্টরা আসতো, আর ওদের জন্য একটা হেল্পফুল হতো। বাট তারপরে দেখা গেল আমার কিছু কিছু পেশেন্ট আইভিএফে খুব লাভ করছে। মানে এটা নর্মাল আমাদের বইতে লেখা নেই, সাধারণত আমি পাইনি, খুব কম আর্টিকেল পেয়েছি লেজার দিয়ে ভাজাইনাল রিজুভিনেশন আইভিএফ কেসেসে। অ্যাকচুয়ালি আইভিএফ এ পেশেন্টে প্রচুর আল্ট্রাসাউন্ড হয়, যত আল্ট্রাসাউন্ড হয়, ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ড হয়। এবার একটা আল্ট্রাসাউন্ড মেশিনে একটা সরু পাতলা পাইপের মতো প্রোব হয়, যেটা মাসিকের রাস্তায় ঢুকে আল্ট্রাসাউন্ড করা হয়, সবাই জানে, যারা আইভিএফ প্রসিজার বা যারা বাচ্চা হচ্ছে না তার প্রসিজারে গেলে জানবে। এবার সে প্রোবকে স্টেরাইল রাখার জন্য একটা নতুন কন্ডম পরিয়ে দেওয়া হয়, সো দ্যাট অফকোর্স একটা প্রোব বেরিয়ে অন্য মহিলার থেকে ঢুকতে কোনো ব্যাকটেরিয়া সেই হিসাবে ট্রান্সমিট না হয়। রুটিন প্রসিজার এটাও হয়। বাট বহু ক্ষেত্রে ওষুধগুলো সব আমরা ভাজাইনাতে পুশ করি। প্রোজেস্টেরন বলে একটা হরমোন হয়, যেটা বাচ্চাকে টিকিয়ে রাখার কাজ করে, সেটা মাসিকের রাস্তায় দিলে ওখান থেকে অ্যাবজর্ব হয়, বাচ্চাদানিতে টাচ করে, বাচ্চাদানিতে টাচ করে ভ্রূণ যেখানে প্রতিস্থাপিত হবে, যাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, তাকে তৈরি করে, ডেসিডুলাইজ করে, তাকে তৈরি করে ভ্রূণ অ্যাকসেপ্ট করার চান্সটা বাড়ায়। করেছিলাম অন্য কারণে, পেশেন্ট খুব ইচিং বা এসব বলছিল, তাই জন্য আমি লেজার করেছিলাম। বাট সেই পেশেন্টটা একটু অসুবিধা হচ্ছিল, ওর বাচ্চাদানি তৈরি কোনোদিন করতে পারতাম না। যত বাজানাতে ওষুধ দিতাম, ওষুধটা অ্যাবজর্বই হতো না, যে বাচ্চাটা অ্যাবজর্ব হবে, বাচ্চাদানিতে চেঞ্জেস আসবে, ভ্রূণ ধরা জায়গাটা যে প্রতিস্থাপন হবে, ওই জায়গাটা ম্যাচিওর হবে, হচ্ছিল না। বাট যেই দেখলাম লেজার করার পরে সাইকেলটা যখন করলাম, এন্ডোমেট্রিয়ামও তৈরি হয়ে গেল, পেশেন্ট প্রেগনেন্টও হয়ে গেল। তারপরে টেক্সট পড়ে পড়ে জানতে পারলাম কি বউয়ার ব্লাড সাপ্লাই কম থাকে, কারণ আইভিএফ তো সবাই 20-25 বছরে করায় না, বহুজন 40 বছরে আসে, 45 বছরে আসে, বহুজনে মেনোপজ হয়ে থাকে। তো ওদের ব্লাড সাপ্লাই না থাকাকালীন আপনি যে ওষুধ দিচ্ছেন, ওষুধ ঠিক করে অ্যাবজর্ব হচ্ছে না। এবার ওষুধ যদি অ্যাবজর্ব না হয়, তাহলে আমার ওষুধ যদি কাজ না করে, তাহলে আমার ভ্রূণ ধরবে না, ভ্রূণ না ধরলে আইভিএফ নেগেটিভ হলে আবার কি হলো স্যার, সব টাকা ডুবে গেল। সে সময় দেখা গেল যদি লেজার করে দেওয়া হয়, নতুন ব্লাড সাপ্লাই তৈরি করে দেওয়া হলো, তাহলে অ্যাবজর্পশনটা, ওষুধ টানা ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, সাকসেসটা। বাট কোন কেসেসে যেখানে দেখা গেছে কি আমার ওষুধ দিয়েও এন্ডোমেট্রিয়ামটা
তৈরি হচ্ছে না, ম্যাচিওর হচ্ছে না, ডেসিডুলাইজ হচ্ছে না, ও ক্ষেত্রে করলে একটা ড্রামাটিক রেজাল্ট এসেছে। আমরা একটা 50 পেশেন্টের উপরে রেট্রোস্পেক্টিভলি দেখিয়েছি, করার পরে দেখলাম কি হ্যাঁ এদের রেজাল্টটা অসাধারণ বেড়েছে, যে ক্ষেত্রে আমরা খুব কনফিডেন্স পেয়েছি। আমরা একটা পেপারও পাবলিশ করছি দ্যাট লেজার করে সাকসেসটা কি বাড়ানো যায়। বাহ বাহ। লেট আস সি, ইট উইল কাম আউট সুন বাহ। এন্ড আই থিংক ভালো একটা রেজাল্ট আসবে। একটা নতুন একটা জিনিস অ্যাজ আ বাই প্রোডাক্ট, মানে ইট ইজ নট আমি এটা করার জন্য করেছিলাম অন্য কারণে, ও বাই ফ্লুক অন্য কারণে দারুণ হেল্প করে গেছে ওকে। আইভিএফ আমার মেইন স্ট্রিমে। এস্থেটিক গাইনোকোলজিতে যেরকম ভ্যাজাইনাল টাইটনিং এর কথা আপনি বললেন, আর আপনারা ভ্যাজাইনালের কোর পার্টগুলো কারেক্ট করেন? একটা খুব কমনলি যেটা করা হয় সেটা হলো লেবিয়া মাইনোরা রিডাকশন। লেবিয়া মেজোরা যেটা হয় সেটা বাইরে মোটা পোর্শনটা হয়, পাতলা পর্দা মতো একটা জিনিস হয় যেটাকে লেবিয়া মাইনোরা বলা হয়। এটা বিভিন্ন সাইজ শেপ হয় মেয়েদের, কখনো কখনো একটু বড় সাইজ হলে অবস্ট্রাকশন বা বাধা তৈরি করে, ইন্টারকোর্সেও বাধা তৈরি করে, নর্মাল লাইফেও বাধা তৈরি করে, আর একটা যদি অ্যাস্থেটিক লুক ওয়াইজ বলি একটা লুকেও একটা নট দ্যাট গ্রেট টু লুক অ্যাট অ্যাপিয়ারেন্স দেয়, যেটা আজকাল পেশেন্টরা আসছে। এবার এটাকে আমরা রিডাকশনটা করি। রিডাকশন বলতে এই যে এক্সেসিভ ফ্ল্যাপ অফ স্কিন, এই যে চামড়াটা বেশি আছে, এই যে মোটা চামড়া বেশি চামড়া আছে, সেটাকে কেটে রিডিউস করে ওটা রিডাকশন একটা করা হয়, ভেরি কমন। আরেকটা করা হয় ক্লিটোরাল হুডেক্টমি। যেরকম ছেলেদের গ্ল্যান্স পেনিস হয়, মানে মেলদের যে লাস্ট অঙ্গটা, সেরকম ফিমেলসদের ক্লিটোরিস হয়। এবার ক্লিটোরিস উপরে একটা পপিউস, একটা পর্দা, একটা চামড়ার মতো থাকে, একটা হুড থাকে। এবার ক্লিটোরিস হলো ম্যাক্সিমাম সেন্সেশনের জায়গা যেখানে অর্গাজম, ইন্টারকোর্স আর প্লেজার থাকে। তার উপরে যদি বেশি চামড়াটা থাকে, পুরো ঢেকে থাকে, তাহলে ইন্টারকোর্সের সময় অত প্লেজারেবল ইন্টারকোর্স বা অত প্লেজারেবল সহজটা হয় না। সে সময় ছোট্ট পর্দা মতো জিনিসটাকে যদি সরিয়ে দেওয়া যায়, হ্যাঁ ক্লিটোরিস এক্সপোজড হয়, বাট সে এক্সপোজার দিয়ে ওনার স্যাটিসফ্যাকশন লেভেল 10 গুণ বেড়ে যায়। তো এটাকে হুডেক্টমি বলা হয়। তো এই দুটো ভেরি কমনলি করা হয়। থার্ড যেটা করা হয়, বয়স বেশি হয়ে গেলে লেবিয়া মেজোরা, মন্স, বাকি জায়গা সব শুকড়ে যাচ্ছে, ওখানে যেরকম আমরা কথা বলছিলাম ভলিউমাইজিং এজেন্ট যেটা দেওয়া হয় ফেসে, সেম ওখানেও দেওয়া হয়, দিয়ে জায়গাটাকে ভলিউম দিয়ে এস্থেটিকলি বিউটিফাই করা যায়। সেটা আপনি হাইলোনিক অ্যাসিড বা এটাতে করতে পারেন, বা বহুজন যারা প্লাস্টিক সার্জন আছে লাইপোসাকশন করে লিপিডটাকে ফ্রি করে ওখানে ট্রান্সপ্লান্ট করে একটা ভালো বেড তৈরি করে শেপ আকারটা নিয়ে আসে। বাট হ্যাঁ, লেবিয়া মাইনোরা রিডাকশন, হুড রিডাকশন ভেরি কমন, অ্যান্ড ইট চেঞ্জেস ইয়োর স্যাটিসফ্যাকশন লেভেল, একটা বিরাট চেঞ্জ করে। তো এস্থেটিক গাইনোকোলজি শুধু টাইটনিং হয় না, ভেরিয়াস জিনিস হয়, কেমিক্যাল পিলসও হয়। বহুজনে যেরকম আন্ডার আর্মস বেশি ব্ল্যাক হয়ে গেলে, ডার্ক হয়ে গেলে লাইটনিং করানো হয়, সেরকম কেমিক্যাল পিলস যেটা স্পেসিফিকলি ভাজাইনার জন্য আসে ফর ব্রাইটনিং অফ দ্য লেবিয়া অ্যান্ড মস, ওটাও করা হয়। সো এসব অ্যাসপেক্ট হয়। কোনটা হয় না যেটা আজকাল আসছে প্রশ্ন, স্যার এখানে বিকিনি ভ্যাক্স আই এম সো সরি, এটা ইজ নট মানে না, আপনি তো লেজার বলেছেন, আমার লেজার ফর হেয়ার রিমুভাল এন্ড লেজার ফর আ গাইনোকোলজিস্ট ইজ ডিফারেন্ট, এখানে বিকিনি ভ্যাক্স হয় না। ওটার জন্য আপনার বিউটি পার্লার রয়েছে। এক্স্যাক্টলি, সেটা বিউটি পার্লার বা সেলুনে হয়। ডাক্তার, এরকম কখনো পেশেন্ট পেয়েছেন যার কাছে ওই অ্যাওয়ারনেসটাই নেই যে কি করে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হয়? মানে তাকে আপনি ধরেন পিপিটি দেখিয়ে বা ভিডিও দেখিয়ে ট্রেন করতে হয়েছে। পিপিটি পোর্শনটা সরিয়ে দিই, বাট সত্যি বাচ্চা হচ্ছে না আর ইন্টারকোর্স করতে জানে না এরকমও পেশেন্ট পায়, শিক্ষিত। বিশ্বাস করো, গ্রামে মানুষ বা অশিক্ষিতদের এটা অসুবিধা হয় না, পর্যন্ত শিক্ষিতদের পাচ্ছি যে প্রপার ইন্টারকোর্স কি হয়, কোথায় থেকে কি করা হয়, মানে দে আর ভেরি এডুকেটেড, ভেরি পলিশড, এভরিথিং আন্ডার দ্য সান। বাট when it comes to my god, এটা অ্যাসপেক্ট একটা পাই যেটা আপনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ পাওয়া যায়। পিপিটি কাউকে কেউ দেখায় না ভাই, কমিউনিকেশনই হয়। বাট রিভার্সটাও আজকাল একটা দু একটা কেসটা অড এসেছে, কাপল এসেছে, এবার আমাদেরকে স্পার্ম টেস্ট করতে হয়,
স্পার্ম টেস্ট ইজ আ ভেরি রিজনেবল প্রাইস, 300 টাকা দিলে একটা বীর্য পরীক্ষা হয়ে যায়। বীর্য পরীক্ষা তো কেউ আইভিএফ সেন্টারে বাথরুমে পাঠায় না, নর্মাল ল্যাবে আজীবন আমাদেরকে প্রপার রুম দিতে হয়, রুমে এয়ার কন্ডিশন থাকে, টেলিভিশন থাকে, ভালো খাট থাকে, অ্যান্ড পার্টনার্স অ্যালাউড, বিকজ মেনি মেল পার্টনার বলে স্যাম্পলটা না একা হয় না, ঠিক আছে ভাই, বয়স হয়ে গেছে, 45 বছর বয়স হয়ে গেছে, এবার গিয়ে একা স্যাম্পল, আর তো সে বয়স বা সে জোরটা নেই। হাল ফিলহাল 2-4টে এরকম কেস পেলাম, কাপড়রা আসলো, বাচ্চা হচ্ছে না, 300 টাকা দিলো, রুমে গেলো, 1 ঘন্টা পরে আসলো, কোটো ধরে চলে গেলো, রিপোর্ট নিতে আসেনি। আমি বলি রিপোর্ট কেন দিতে আসেনি, রিপোর্ট দিতে, ফোন করছি, আরে বাবু তো রিপোর্টটা দূর, 300 টাকা দিয়ে রুম পাচ্ছিলাম সেটাই নিয়ে নিলাম। মানে ওরা আদৌ আইভিএফ বা ইনফার্টিলিটির জন্য আসেই নি। হ্যাঁ, ওই room। 300 টাকা তো ওই রুমও পাওয়া যায় না, এয়ার কন্ডিশন রুম পেয়েছি। আরে ভাই এবার নেক্সট টাইম আধার কার্ড লাগবে। তো মানে এটা বাজে আইডিয়া দিলেন না আপনি। না, বাজে হ্যাঁ, idea যাবে, না, যাবে। বিশ্বাস করো, আইভিএফ সেন্টারে আপনাকে রুম দিতেই হবে বাই ল, প্লাস হয়ও না, আর রুমটা মিসইউজ হয় না। ও বাবা, কোটো দিয়ে দেয় হাজবেন্ডকে, চলে যায় বন্ধু স্যাম্পল দিতে, কারণ হাজবেন্ড বাইরে স্ক্যান করিয়েছে চেকআপ, কি আমার তো বীর্য জিরো আছে, আবার ঝামেলা হবে, বন্ধুকে পাঠিয়ে ডাব্বা দিয়ে দিয়ে, বউ কি জানবে সালা নর্মাল আছে, আর আমি তো স্যাম্পল দেখে রিপোর্ট লিখবো। সবচেয়ে ভাসবেন আপনি। কি বললেন 100 মিলিয়ন কাউন্ট আমার পরে, আর দৌড়ে আপনার হাতে চলে আসছে। না কে দিয়েছে সেটা কে গ্যারান্টি করবে, তাই জন্য উইটনেসিং লাগছে এবার। ডাক্তারবাবুকে থেকে স্পার্ম লাফিয়ে ডাক্তারবাবু হাতে চলে আসবে। আই এম দ্য উইনার। লাফিয়ে হাতে আসা, পেশেন্টকে বোঝাচ্ছে, মুর্শিদাবাদে পেশেন্ট ছিল, বাবু তোমার বীর্য নড়ে না, কে বলেছে নড়ে না, আপনি জানেন নড়ে না, আমি এখানে ফেলি তারপর গড়িয়ে এখানে পড়ে যায়, নড়ে না তাহলে হেঁটে যাবে কিরকম, আমি বলে বাবা জল থাকলেও পড়ে যাবে, জলে ঠ্যাং হয়। অন আ লাইটার নোট, মানে গড়িয়ে যেহেতু এখান থেকে পড়ে যায়, মানে তার মোটিলিটি আছে, আমরা এখানে থেকে গেলে মোটিলিটি নেই। মানে সাব্বাস ভাই, তোদের মতো রুগী থাকলে না, মাথা এমনি চুল কম আছে, সব উড়ে যাবে। আজকে দারুণ একটা আলোচনা হলো এবং আপনারা অনেক কিছু জানতে পারলেন এই এস্থেটিক গাইনোকোলজি নিয়ে। একটু সহজে বলে দিন ডাক্তারবাবু, এস্থেটিক গাইনোকোলজি। এস্থেটিক গ্যানোকোলজি হচ্ছিল, এস্থেটিক ব্যাপারটা বোঝেন তো, যে একটা সৌন্দর্য বৃদ্ধির চিকিৎসা, শুধু সৌন্দর্য বৃদ্ধির চিকিৎসা নয় এটা, যেটা ডাক্তারবাবু এতক্ষণ আলোচনা করলেন, এর মধ্যে দিয়ে এটা স্পষ্ট হলো যে এটা শুধুমাত্র এস্থেটিক গাইনোকোলজি নয়, এর ভিতরে ফাংশনাল পার্টটাও প্রচুর রয়েছে। যে যে রোগগুলো, যে যে অসুবিধার জন্য তারা ওই সৌন্দর্য বৃদ্ধি করতে গেছিল, সেই সৌন্দর্য বৃদ্ধিটা যেরকম হয়েছে, তার সাথে সাথে তার যে সমস্যাগুলো ছিল সেগুলোও কিন্তু ডাক্তারবাবুরা সেটাকে ঠিক করে দিতে পারবে। এবং প্রাইভেট পার্ট, এই কথাটাই যখন বলা হয় তখন আমার মনে হয় যে প্রাইভেট পার্টের কিছু হলে আমাদের না কথাটা প্রাইভেটই রেখে দেবো, ওটা আমি কারোর সাথে শেয়ার করব না। সো এইটাকে ভাববেন না যে প্রাইভেট পার্টের কোনো রকম ডিফর্মিটি হোক বা কোনো রকম সমস্যা হচ্ছে, এই ব্যাপারটাও আমি প্রাইভেট রাখবো, কারোর সাথে শেয়ার করব না। আপনারা এই ব্যাপারগুলো নিয়ে মন খুলে কথা বলুন আপনার পার্টনারের সাথে, বন্ধুর সাথে, বাবা মায়ের সাথে, বাকি আপনার কাছের মানুষদের সাথে, এবং যখন মনে হবে যে প্রয়োজন, অবশ্যই এরকমই ডাক্তারবাবুদের সাথে গিয়ে মন খুলে কথা বলুন। যা যা আপনার সমস্যা, লজ্জা পাবেন না, দে আর প্রফেশনালস। ওই জেন্ডার ছেলে মানে সে মেয়েদের প্রবলেম কী করে বুঝবে, এটা কখনোই না। যে ভালো ভালো ডাক্তারবাবু সে বুঝবে, সেটা জেন্ডারের সাথে কোনো সম্পর্কই নেই। অবশ্যই কাউন্সিলিংয়ের কথা হচ্ছিল, ডাক্তারবাবুদের সাথে অ্যাটলিস্ট কাউন্সিলিং সেশন আপনারা অ্যাটেন্ড করতে পারেন, যে যেখানে আপনার আদেও কিছু লাগবে নাকি হতেই পারে যে কথা বলেই আপনি সুস্থ হয়ে গেলেন। তাই তো ডাক্তারবাবু, শেষ করার আগে নিশ্চয়ই আপনার আমাদের সাথে আড্ডা মেরে ভালো লেগেছে, এবং বাকি সমস্ত আপনার যারা দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন। আজকে আমরা যেটা ডিসকাশন করছিলাম এস্থেটিক বা লেজার, এটুকু বলতে পারি, ফেশিয়াল করাবার জন্যে, ফেসটা টাইট রাখার জন্যে আমরা স্যালনে প্রত্যেক 2 মাস যেতে পারি। তো অফকোর্স ম্যারিড লাইফকে ক্লোজলি নিট রাখার জন্যে একটা সেশন লেজারে করে যদি ভালো একটা এক্সপিরিয়েন্স হয়, why not give it a try? সাইড এফেক্ট অ্যাজ সাচ কিছু নেই, পেনলেস, অ্যানেস্থেসিয়া কিছু নেই, 5 মিনিটের ব্যাপার আছে। Give it a try and you'll love it. থ্যাংক ইউ সো মাচ Thank you, ডাক্তারবাবু। thank you so আপনার much. সাথে আইভিএফ নিয়ে আরো ডিটেইলড এপিসোড করার ইচ্ছে রইলো, এবং
মানুষের জন্ম কি করে হয়, মানে ভ্রূণ থেকে শিশু, এই জার্নিটা আমাদের দেখার ইচ্ছে রইল। এবং তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিবারকে গিফট স্পন্সর করার জন্য, এবং আমাদের ভেন্যু পার্টনার ঘোষ ইএনটি ফাউন্ডেশনকে। এবং তার সাথে আপনাদের বলবো যে প্লিজ এই এপিসোডগুলো একটু শেয়ার করুন, এইগুলোকে প্রাইভেট রেখে দেবেন না, প্রাইভেট পার্টের মতন এইগুলোকে পাবলিক করুন, যাতে এই ব্যাপারে ট্যাবুগুলো কাটে, সোশ্যাল ট্যাবু কাটে, মানুষ আরো মন খুলে কথা বলে। না, আমাদের যদি লাইক করে তাহলে আমাদের লাইক, হ্যাঁ প্লিজ আপনারা একটু আমাদের এস্থেটিকটার খেয়াল রাখুন, মানে নাম্বারসগুলো বাড়িয়ে দিন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অ্যান্ড প্লিজ এগুলো অ্যাওয়ারনেসের জন্য বানানো এপিসোড সমস্ত বন্ধু বান্ধব আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, যাতে সোসাইটিতে আরও অ্যাওয়ারনেস ছড়িয়ে পড়ে। এবং তার সাথে কমেন্ট করুন আর কোন কোন বিষয় নিয়ে চান আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।